আমরা প্রথম লেকচারে দেখছিলাম যে বেসিক জিনিসগুলো, স্ট্রেস স্ট্রেস কাকে বলে, স্ট্রেস কয় ধরনের হয়, তারপর নর্মাল স্ট্রেস কাকে বলে, নর্মাল স্ট্রেস কিভাবে বের করতে হয় আমরা একটা এক্সাম্পল দেখছিলাম। তারপর আমরা দেখছিলাম যে হোয়াট ইজ শিয়ার স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস। এরপর আমরা শিয়ার স্ট্রেসের একটা এক্সাম্পল আমরা দেখছিলাম। এখানে একটা প্লেটকে পাঞ্চ করা হচ্ছিল, একটা প্লেটকে পাঞ্চ করা হচ্ছিল, তাই না? এবং আমরা বের করেছিলাম যে যদি 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 হচ্ছে যে সেই পাঞ্চ করে যে গর্ত সৃষ্টি করা হবে সেই গর্তের ডায়ামিটার যদি 2.5 ইঞ্চি হয় তাহলে ম্যাক্সিমাম থিকনেস কত হবে? 0.781 ইঞ্চি। এটা আমরা আগের ক্লাস পর্যন্ত আমরা বের করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ঠিকঠাক পরবর্তী থেকে শুরু করতেছি। তো দেখেন, বি নাম্বার এক্সাম কোশ্চেন ছিল হচ্ছে যে ইফ দ্য প্লেট ইজ 0.25 ইঞ্চি থিক, determine the diameter of the smallest hole that can be punched. অর্থাৎ এখন হচ্ছে উল্টা। এখন সেই যে আমরা যে প্লেটটা আগের ক্লাসে আমরা পাঞ্চ হতে দেখছিলাম সেই প্লেটের থিকনেস দেওয়া আছে 0.25 ইঞ্চি। হচ্ছে যে এই প্লেটে সর্বনিম্ন কতটুকু ডায়ামিটারের পাঞ্চ বা গর্ত করা যাবে। আচ্ছা, আমরা সবাই কি বুঝতে পারছি কোশ্চেনটা? বুঝতে পারি নাই স্যার। স্যার আবার একটু বললে ভালো হয়। অ্যাপ্লাই করলে ভালো হয়। সেখানে দেখতে পাচ্ছেন কিনা আগে বলেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে দেখা যাচ্ছে যে যদি প্লেটটা 0.25 ইঞ্চি মোটা হয় বা থিক হয় তাহলে ওই প্লেটের যে আমরা সর্বনিম্ন যে যতটুকু ডায়ামিটারের গর্ত করতে পারবো সেই ডায়ামিটারটা বের করতে হবে। ঠিক আছে, এইটাই। আচ্ছা, আচ্ছা দেখুন, তাহলে আমরা ধরে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল যেটা বের করতে হবে সেটা আগে আমরা ধরে নিব। লেট লেট মানে হচ্ছে ধরি বা মনে করি ডায়ামিটার অফ হোল ইজ ইকুয়াল টু টি। অর্থাৎ আমরা মনে করছি যে আমরা ডি ডায়ামিটারের গর্ত করতে পারবো। তাহলে ঠিক আগের দিনের মতো আমরা এখন বের করব যে আমরা যে মানে গর্ত মানে আমরা যে জিনিসটা দিয়ে আমরা গর্ত তৈরি করছিলাম তাকে আমরা কি বলছিলাম? পাঞ্চ। এবং কোশ্চেনে দেওয়া ছিল কিন্তু, হ্যাঁ মনে আছে সবার, যে যে আমরা হচ্ছে একটা প্লেটকে গর্ত করতে যাচ্ছি একটা পাঞ্চের মাধ্যমে। যে প্লেটের শিয়ারিং স্ট্রেংথ হচ্ছে 40 কেএসআই আর যে পাঞ্চের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 50 কেএসআই। তাহলে পাঞ্চের কম্প্রেসিভ স্ট্রেংথ এটা দেওয়া ছিল, তাহলে আমরা ঠিক আগের দিনের মতো কম্প্রেসিভ ফোর্সটা আগে বের করব। কম্প্রেসিভ ফোর্স সমান কম্প্রেসিভ স্ট্রেস ইনটু এরিয়া। ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া। যেহেতু স্ট্রেস সমান ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাই বজ্রগুণ করলে আমরা কি পাই? ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া। ওকে, তাহলে স্ট্রেসের মান দেওয়া আছে হচ্ছে 50 কেএসআই, অঙ্কে দেওয়া আছে। আর যে কম্প্রেসিভ যে এরিয়া, অর্থাৎ যে এরিয়ার উপরে কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে সেটা হচ্ছে পাঞ্চের ক্রস সেকশনাল এরিয়া, তাই না? এবং যেহেতু আমরা ধরে নিচ্ছি যে পাঞ্চের ডায়ামিটার বা হোলের ডায়ামিটার হচ্ছে ডি, তাহলে ক্রস সেকশনাল এরিয়া কত হবে? π/4 ডি স্কয়ার। ইট ইজ ভেরি সিম্পল। আমরা আগের দিনও দেখছিলাম একই জিনিস। ওকে, তাহলে আমরা এখন বলছি যে পাঞ্চের জন্য, মানে পাঞ্চ মানে হচ্ছে পাঞ্চ মেশিন যেটা দ্বারা আমরা গর্ত করছি, পাঞ্চের জন্য যেটা কম্প্রেসিভ স্ট্রেস, প্লেটের জন্য ওই একইটাই হচ্ছে শিয়ার স্ট্রেস। বা অন্যভাবে বলতে গেলে পাঞ্চের জন্য যেটা কম্প্রেসিভ ফোর্স, প্লেটের জন্য ওইটাই শিয়ার ফোর্স। ওই একই ফোর্সই প্লেটের জন্য শিয়ার ফোর্স। ওকে, তাহলে কম্প্রেসিভ ফোর্স সমান শিয়ার ফোর্স ফর প্লেট। তাহলে কম্প্রেসিভ ফোর্স আমরা বসাই দিলাম এই মানটা এখানে। আর শিয়ার ফোর্স সমান হচ্ছে কি? শিয়ার স্ট্রেস ইনটু এরিয়া। ঠিক আগের দিনের মতো, লেকচার 1 এর মতো, শিয়ার ফোর্স সমান শিয়ার স্ট্রেস ইনটু এরিয়া।
শিয়ার স্ট্রেস দেওয়া আছে হচ্ছে 40 কেএসআই, আমরা মানটা বসাই দিলাম। আর এখন হচ্ছে এরিয়া দরকার। এরিয়া আমি বলছিলাম যে প্লেটের মধ্যে গর্ত করার পর গর্তের চারপাশের যে এরিয়া ওইটাই হচ্ছে শিয়ারিং এরিয়া, এবং ওই এরিয়াটা হচ্ছে গর্তের যে পরিধি, গর্তের যে পরিধি ইনটু প্লেটের থিকনেস। এই যে আমরা লেকচার 1-এ দেখছিলাম যে গর্তের পরিধি হচ্ছে পাই ইনটু ডি, এই যে পাই ইনটু 2.5, আর থিকনেস হচ্ছে টি। মানে গর্তের পরিধি ইনটু থিকনেস। আজকেও আমরা সেই একই কাজ করছি। দেখেন গর্তের পরিধি হচ্ছে পাই ডি আর থিকনেস হচ্ছে 0.25 ইঞ্চি। আমরা জাস্ট মানগুলো বসাই দিছি। ওকে, তাহলে দেখেন এখন আমাদের কাছে ইকুয়েশন তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করতে পারবো d is equal to 0.8 ইঞ্চি, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ আমরা এই প্লেটে 0.8 ইঞ্চি ডায়ামিটারের গর্ত আমরা করতে পারবো। এর চেয়ে কম ডায়ামিটারের গর্ত আমরা করতে পারবো না, বাট আমরা 0.8 ইঞ্চি ডায়ামিটারের গর্ত অবশ্যই করতে পারবো। স্যার বলেন। বলছি স্যার, এই যে লাস্টে যে ক্যালকুলেশনটা, মানে এইটা একটু ডিটেইলসে আমাদেরকে একটু বলে দিবেন, এটা কিভাবে করতে হবে? আচ্ছা দেখেন, এই ক্যালকুলেশনটা হচ্ছে বীজগণিত, বুঝতে পারছেন? এখন আমি যদি এখানে মানে বীজগণিত শেখাতে চাই তাহলে কিন্তু আমি সলিড ম্যাথমেটিক্সের ভারের কাজ দিয়েও আমি যেতে পারবো না, বুঝতে পারছেন? এটা জাস্ট সিম্পল যে কোনো এমএস ক্যালকুলেটরের পায়ের মান 3.14 ধরে আপনারা করবেন। এটা আমি আগের দিন বলছিলাম, তাই না? পায়ের মান ধরবেন হচ্ছে 3.14, তাই না? আর তো কোনো কিছু আননোন নাই, আর আননোন আছে হচ্ছে একটা ডি। এই যে ডি, এই ডি ডি কাটাকাটি হয়ে গেলে এইদিকে শুধুমাত্র ডি থাকবে। তারপর এই যে এইগুলাকে ভাগ করবেন হচ্ছে এই যে 50, মানে এইগুলা ইনটু 4 ডিভাইডেড বাই 50 ডিভাইডেড বাই পাই। জাস্ট এইগুলো হচ্ছে ক্যালকুলেটরের কাজ। এইগুলো আমি এখানে শেখাতে গেলে আমি সলিড ম্যাথমেটিক্সের কাছেও মানে কাছাকাছি আমি যেতে পারবো না। এই ক্যালকুলেটরের কাজ আসলে নিজে ট্রাই করে এটা মানে অ্যান্সার মিলাবেন, ঠিক আছে? এটা একদম সিম্পল একটা ক্যালকুলেশন। যদি মানে বড় কোনো ক্যালকুলেশন হতো আমি বলতাম। ওকে, আশা করি আমি সবাইকে মোটামুটি বোঝাতে পারছি। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস, তো আমরা সবাই কম্প্রেসিভ স্ট্রেসের নাম শুনছি, তাই না? আমরা আগের ক্লাসে শুনছিলাম যে কম্প্রেসিভ স্ট্রেস, টেনসাইল স্ট্রেস। তো কম্প্রেসিভ স্ট্রেসের আরেক নাম হচ্ছে বিয়ারিং স্ট্রেস। তাহলে আমরা কেন একবার কম্প্রেসিভ স্ট্রেস বলতেছি আর আরেকবার বিয়ারিং স্ট্রেস বলছি? এর কারণ হচ্ছে যে বিয়ারিং স্ট্রেস আমরা তখনই বলি সচরাচর যখন দুইটা বস্তুর মধ্যে সংস্পর্শ হয়। দুইটা বস্তুর মধ্যে সংস্পর্শ হয় এবং তাদের যে মানে যে সংস্পর্শ যে তল, অর্থাৎ যেখানে সংস্পর্শ হয় সেখানে যে স্ট্রেসটা তৈরি হয় সেটাই হচ্ছে বিয়ারিং স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেসটা খুবই নরমাল। যখন আমরা একটা কিছুর উপরে কোনো একটা কিছু দিয়ে আমরা প্রেসার অ্যাপ্লাই করি, আমরা চাপ দেই, সেটাই কম্প্রেসিভ স্ট্রেস। আর বিয়ারিং স্ট্রেসটা হচ্ছে একটা বিশেষ ধরনের কম্প্রেসিভ স্ট্রেস, যখন দুইটা বস্তু সংস্পর্শ হয়, মানে দুইটা বস্তু একটা আরেকটার সঙ্গে সংস্পর্শে আসে এবং যেখানে সংস্পর্শ হয় সেইখানে যে স্ট্রেসটা তৈরি হয় সেটাই হচ্ছে বিয়ারিং স্ট্রেস। এই বিয়ারিং স্ট্রেসের সংজ্ঞা হচ্ছে যে বিয়ারিং স্ট্রেস ইজ দ্য কন্ট্যাক্ট প্রেসার বিটুইন সেপারেট বডিজ। অর্থাৎ আলাদা আলাদা বস্তুর মধ্যে যে কন্ট্যাক্ট প্রেসার সেটাই হচ্ছে বিয়ারিং স্ট্রেস। সংজ্ঞাগুলো কেউ মুখস্থ করবেন না, আমার মানে রিকোয়েস্ট থাকবে। অবশ্যই কেউ মুখস্থ আমরা করবো না, আমরা সংজ্ঞাগুলোকে আগে বুঝবো, তারপরে আমরা সংজ্ঞাগুলোকে আয়ত্ত করবো। বিয়ারিং স্ট্রেস হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন বস্তু যখন সংস্পর্শে আসে তখন তাদের সংস্পর্শ যেখানে হয় সেইখানে যে স্ট্রেসটা তৈরি হয় সেটাই হচ্ছে বিয়ারিং স্ট্রেস। তাহলে আমরা বলতে পারি যে বিয়ারিং স্ট্রেসটা হচ্ছে কন্ট্যাক্ট প্রেসার বিটুইন সেপারেট বডিজ। অর্থাৎ সংস্পর্শের কারণে যে প্রেসার হয়, কন্ট্যাক্ট মানে সংস্পর্শ। আচ্ছা, ছোট্ট এক্সাম্পল দেখলে আমরা আরো মানে ভালো মতো বুঝতে পারবো। দেখেন যে এখানে দুইটা প্লেট আছে, হ্যাঁ, সবাই একটু মনোযোগ সহকারে আমরা খেয়াল করি। এই
ক্লাসে একটু মনোযোগ দিলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দুইটা প্লেট আছে, দেখেন এটা একটা প্লেট, এটা একটা প্লেট, ঠিক আছে? এটা হচ্ছে টপ ভিউ আর এটা হচ্ছে সাইড ভিউ। এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে দুইটা প্লেটকে ফুটা করলাম, আমরা প্লেট গুলাকে ফুটা করলাম বা পাঞ্চ করলাম, সরি। কেন পাঞ্চ করলাম? যাতে আমরা প্লেটের মধ্য দিয়ে একটা রিভেটকে আমরা প্রবেশ করাতে পারি। এবং রিভেটের কাজ কি সবাই জানেন হয়তো, বা যে রিভেটের কাজ হচ্ছে দুইটা জিনিসকে জোড়া লাগানো। তাহলে দেখেন, রিভেট কে প্রবেশ করানোর পর বা জোড়া লাগানোর পর যদি আমরা দুই দিক থেকে এভাবে ফোর্স দিয়ে ফোর্স অ্যাপ্লাই করি, কি করলাম, তাহলে এই যে রিভেটটা আছে, আমরা শুধুমাত্র উপরের প্লেটটা চিন্তা করি আগে। এই যে রিভেটটা আছে এখানে, যে রিভেট, এই রিভেটটা হচ্ছে রিভেট হোলের সঙ্গে বা রিভেট হোলকে একটা প্রেসার দিবে। রিভেট হোল হচ্ছে এই যে এইটা, টোটালটা হচ্ছে রিভেট হোল বা রিভেট তৈরি করার জন্য যে গর্ত করা হয়েছে সেটা। আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে এই রিভেটটা রিভেট হোলের গায়ে একটা প্রেসার দিবে, এবং এইটাই হচ্ছে আমরা এখানে বলবো বিয়ারিং স্ট্রেস। কারণ এখানে দুইটা বস্তু সংস্পর্শ করেছে, একটা হচ্ছে রিভেট আর আরেকটা হচ্ছে রিভেট হোলের যে সারফেস সেইটা, অর্থাৎ এইটা রিভেট হোলের সারফেস আর হচ্ছে রিভেট, এই দুইটা একটা আরেকটার সঙ্গে সংস্পর্শে আসছে এবং পরস্পরকে চাপ দিচ্ছে। এইটাকে আমরা বলতেছি হচ্ছে বিয়ারিং স্ট্রেস। আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন? জি না, আবার একটু বললে ভালো হয়। দেখেন আমি বই দেখাচ্ছি। আচ্ছা, আমি কি এখানে কঠিন কোনো কথা বলে ফেলছি, অনেক কঠিন, যেটা আসলে মানে বুঝতে খুবই প্রবলেম হচ্ছে এমন কিছু, নাকি মানে জিনিসটা কি মানে কল্পনা করতে পারতেছেন না? যে কল্পনা করতে সমস্যা হচ্ছে, বিশেষ করে উপরের টপ ভিউটা। আচ্ছা দেখেন, এখানে আমি সেম ফিগারটা একটু বইতে দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে দুইটা প্লেট আছে, হ্যাঁ, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, আর হচ্ছে এটা আরেকটা প্লেট। আর দুইটা প্লেটের উপরে দেখেন একটা গর্ত করা হয়েছে, এই গর্তটাই হচ্ছে রিভেট হোল। আর রিভেট হোলের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে একটা রিভেটকে ঢুকানো হয়েছে। এই যে এটা হচ্ছে রিভেট, এই যে এখানে হ্যাচ করা আছে, এটা হচ্ছে রিভেট, ঠিক আছে? তো এখন যখন আমরা দেখেন সাইড ভিউ, দুইটা প্লেটকে যখন দুই দিক থেকে আমরা টান দিচ্ছি, তখন কি হচ্ছে, এই রিভেটটা এই রিভেট হোলের উপরে একটা প্রেসার দিচ্ছে স্বাভাবিকভাবেই, তাই না? প্রেসার তো অবশ্যই দিবে। এই রিভেট হচ্ছে কি করবে, রিভেট প্লেটের উপরে চাপ দিবে, সরি রিভেট হোলের উপরে চাপ দিবে, অর্থাৎ এই যে এইদিকে এসে প্রেসার দিবে এইদিকে, ঠিক আছে? তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে বিয়ারিং স্ট্রেস। দেখুন এখানে একটা প্লেটকে কেটে দেখানো হয়েছে যে কতটুকু এরিয়ার উপরে বিয়ারিং স্ট্রেস কাজ করে। এ দেখেন এখানে যদি আমরা প্লেটটাকে কেটে ফেলি, তাহলে এই যে দেখেন তীর চিহ্ন দিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি, যদি আরেকটু বড় করি আমি, এই যে রিভেটটা এই বরাবর চাপ দিচ্ছে, তাই না? রিভেট গর্তের উপরে এই বরাবর চাপ দিচ্ছে। এখন চাপ দেওয়ার ফলে তাহলে কতটুকু এরিয়ার উপরে সে আসলে চাপ দিচ্ছে দেখেন, এই এরিয়াটা হচ্ছে এই যে হ্যাশ করা যে এরিয়াটা আছে এটা। খুব সিম্পলি বুঝতে পারতেছেন যে একটা হচ্ছে প্লেটের থিকনেস, এই এরিয়াটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, একটা চতুর্ভুজ, যার একটা বাহু হচ্ছে প্লেটের থিকনেস আর আরেকটা বাহু হচ্ছে রিভেটের ডায়ামিটার বা ব্যাস। বুঝতে পারছেন এবার? যে এখানে আসলে খুব স্পষ্টভাবে ফিগার ড্র করে দেখানো আছে। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে এই ফিগারটা আমি আবার বলি, যে রিভেটটা যখন রিভেট হোলের উপরে প্রেসার দিচ্ছে, তখন সে আসলে কতটুকু এরিয়ার উপরে চাপ দিচ্ছে, এই যে এতটুকু এরিয়া, অর্থাৎ এই যে এই এরিয়াটা হচ্ছে এতটুকু, একটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে একটা চতুর্ভুজ, যার একটা বাহু প্লেটের থিকনেস আর আরেকটা বাহু হচ্ছে রিভেটের ডায়ামিটার। এই যে টি হচ্ছে রিভেটের ডায়ামিটার আর টি হচ্ছে প্লেটের থিকনেস, টি ইন্টু টি, এটাই হচ্ছে সেই এরিয়া যে এরিয়ার উপরে রিভেটটা প্রেসার দিচ্ছে। ওকে,
আমি আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন, কারণ এর থেকে আসলে স্পষ্টভাবে আর মানে দেখানো পসিবল না। ঠিক আছে, এখানেই মানে কাটাছেঁড়া করে দেখানো হয়েছে আর কি। এটা সবাই আরেকবার ভিজুয়ালাইজ করবেন, ক্লাসের পর আরেকবার একটু নিজেরা মানে কল্পনা করার চেষ্টা করবেন কাইন্ডলি, তাহলে একদম 100% বুঝতে পারবেন। ওকে, এখানে আমি যে কথাগুলো বললাম এগুলো লেখা আছে যে রিভেট হোলের যে এরিয়ার উপর বিয়ারিং স্ট্রেস কাজ করে সেটি হলো প্লেট থিকনেস টি ইনটু ডায়ামিটার অফ রিভেট টি, একটা চতুর্ভুজ, তাই না? আমি একটু আগে দেখাইলাম। ওকে, তাহলে এখন আমরা এরকম একটা প্রবলেম দেখব। দেখেন এখানে বলা হচ্ছে যে দা ল্যাব জয়েন্ট শোন ইন ফিগার বিলো। আগে তাহলে আমরা ফিগারটা দেখি। এটা হচ্ছে আমাদের ফিগার। হ্যাঁ, এখানে দুইটা প্লেট আছে, ঠিক আমি যে এক্সাম্পলটা দেখাইলাম তার মতো। এখানে দুইটা প্লেট আছে এবং দুইটা প্লেটকে এবার চারটা রিভেটের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে। কতগুলো রিভেট? চারটা রিভেট। এই দেখেন 1 2 3 4, সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটা। এর কারণ কি বলেন তো? এর কারণ হচ্ছে এই দুইটা রিভেট কিন্তু একদম মানে একটা সামনে আছে একটা পেছনে আছে। এই কারণে আমরা যখন সাইড থেকে দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি কয়টা? তিনটা, তাই না? তো যাই হোক, এটাকে আমরা বলি হচ্ছে ল্যাপ জয়েন্ট। কারো কোথাও বুঝতে সমস্যা হলে একটু কাইন্ডলি বলবেন, ঠিক আছে? আমি দরকার হলে আবারও মানে বলার চেষ্টা করব। ওকে, তো এই ল্যাপ জয়েন্ট ইজ ফ্যাসেন্ড মানে হচ্ছে বাধা আছে বা মানে আবদ্ধ করা আছে বাই 4 নস এত ইঞ্চি ডায়ামিটার রিভেটস। অর্থাৎ এই ল্যাপ জয়েন্টে কয়টা রিভেট আছে? চারটা রিভেট আছে, 4 নস, আমরা দেখতেই পাচ্ছি ফিগারে। আর এক একটা রিভেটের ডায়ামিটার কত? 3/4 ইঞ্চি। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম সেফ লোড পি দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড। অর্থাৎ সর্বোচ্চ নিরাপদ লোড পি বের করো যেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, পি কোনটা? পি হচ্ছে এইটা, আমরা যে ফোর্স দিয়ে দুইটা প্লেটকে বাইরের দিকে টান দিচ্ছি সেটা। আমরা সর্বোচ্চ কতটুকু পি অ্যাপ্লাই করতে পারবো, এটা হচ্ছে কোশ্চেন। আমরা সর্বোচ্চ কতটুকু পি আমরা অ্যাপ্লাই করতে পারবো যাতে করে shearing stress in the rivets is limited to 14 psi। এখন হচ্ছে শুরু হলো সীমাবদ্ধতা। আমরা আগের দিনও দেখছিলাম যে আমাদের দুইটা সীমাবদ্ধতা ছিল, আজকেও আমাদের দুইটা সীমাবদ্ধতা থাকবে। দেখেন, সীমাবদ্ধতা নাম্বার 1 হচ্ছে বা লিমিটেশন নাম্বার 1 হচ্ছে যে রিভেটের মধ্যে যে শিয়ারিং স্ট্রেস তৈরি হবে সেটা কখনোই 14 psi এর বেশি হতে পারবে না। আচ্ছা, আর লিমিটেশন নাম্বার 2 আমরা দেখব যে the bearing stress in the plates is limited to 18 psi। এই যে চলে আসছে আরেকটা, অর্থাৎ যে প্লেটের মধ্যে যে বিয়ারিং স্ট্রেস তৈরি হবে, আমি একটু আগে দেখাইলাম যে প্লেটের উপরে কি করবে? চাপ দিবে, বা প্লেট বা রিভেট হোলের উপরে কি করবে? রিভেটটা প্রেসার দিবে এবং তার কারণে বিয়ারিং স্ট্রেস তৈরি হবে। এখন আমাদের লিমিটেশন নাম্বার 2 হচ্ছে যে বিয়ারিং স্ট্রেস কখনোই 18 psi বা 18 psi এর বেশি হইতে পারবে না। তাহলে হইলে কি হবে? হইলে হয়তো বা প্লেটটা ভেঙে যাবে, বা প্লেটের সর্বোচ্চ দেখা যাচ্ছে বিয়ারিং স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 18 psi। সেই কারণে এখানে বলছে যে 18 psi এর বেশি হতে পারবে না। এবং এটাকে ইংলিশে বলা হয় কিভাবে ডিয়ার স্টুডেন্টস? যে লিমিটেড টু 18 psi। 18 psi এর মধ্যে লিমিটেড। Assume the applied load is uniformly distributed among the 4 rivets। এটা আমরা অবশ্যই ধরে নিব যে প্রত্যেকটা রিভেটের মাঝখানে যে আমরা লোড অ্যাপ্লাই করছি পি, সেটা একদম ইউনিফর্ম ভাবে ডিস্ট্রিবিউট হয়, মানে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। এটা আমরা সবসময় ধরে নেই আর কি। তাহলে আমি কোশ্চেনটা সংক্ষেপে আরেকবার বলি যে এখানে একটা প্লেট আছে, দুইটা প্লেট আছে এখানে, এবং দুইটা প্লেটকে ওভারল্যাপ করে তাদেরকে জয়েন করা হয়েছে এবং সেই কারণে এই জয়েন্টকে বলা হয় ল্যাপ জয়েন্ট। ওভারল্যাপ থেকে ল্যাপ। ল্যাপ জয়েন্টে মোট 4টা রিভেট আছে এবং প্রত্যেকটা রিভেটের ডায়ামিটার দেওয়া আছে, প্লেটের থিকনেস দেওয়া আছে দেখেন, এবং বলা হচ্ছে যে আমরা সর্বোচ্চ কতটুকু লোড অ্যাপ্লাই করতে পারবো যাতে করে প্লেটের বিয়ারিং স্ট্রেস 18 psi এর বেশি না হয় এবং এই রিভেটের শিয়ারিং স্ট্রেস আবার 14 psi এর বেশি না হয়। আচ্ছা, আমরা সবাই তো কোশ্চেনটা বুঝতে পারছি, তাই না?
জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেহেতু দুইটা লিমিটেশন, তাহলে আমরা একটা একটা করে আগে কাজ করব। আগে আমরা যে কোনো একটা লিমিটেশনকে নিয়ে আগে কাজ করব, সেখান থেকে একটা পি বের করব। তারপরে আমরা সেকেন্ড লিমিটেশন নিয়ে কাজ করে সেখান থেকে আরেকটা পি বের করব। পি মানে হচ্ছে যে বাইরের থেকে অ্যাপ্লাইড লোড। এই দুইটা পি এর মধ্যে যেটা ছোট হবে আমরা সেটাই বলবো, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা প্রথমে ফার্স্ট লিমিটেশন নিয়ে কাজ শুরু করি। বেসড অন শেয়ারিং অফ রিভেটস, অর্থাৎ রিভেটের যে শেয়ারিং স্ট্রেস তার উপর ভিত্তি করে আমরা আগে একটা পি এর মান বের করব। ওকে, তাহলে যেহেতু আমরা শিয়ার স্ট্রেসের উপর ভিত্তি করে আমরা বের করব পি এর মান, তাহলে ওই যে আমাদের সেই যে চিরচেনা ফর্মুলা, যে ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া, ওই ফর্মুলা আমরা আবার লিখব। আগের দিনও লিখছি, আমরা আবার আজকেও লিখব। তাহলে ফোর্স সমান যেহেতু স্ট্রেস ইনটু এরিয়া, তাহলে আমরা বলতে পারি যে শিয়ার ফোর্স সমান শিয়ার স্ট্রেস ইনটু এরিয়া, এরিয়া বা শিয়ারিং এরিয়া। দেখেন শিয়ার স্ট্রেস দেওয়া আছে 14 কেএসআই, আমরা মানটা বসাই দিলাম। আর শিয়ারিং এরিয়াটা এখন আমি বলি, দেখেন যে দুইটা প্লেটকে যখন আমরা দুই দিক থেকে এভাবে টান দিচ্ছি, তখন কি হচ্ছে যে এই রিভেটের এই বরাবর, তাই না, এই বরাবর শিয়ার স্ট্রেস কাজ করতেছে। এই যে এই বরাবর, এই যে এই বরাবর, সবার মনে আছে? এটা আমি আগের ক্লাসে ফিগারে এক্সপ্লেন করছিলাম যে দুইটা প্লেটকে যখন আমরা দুই দিক থেকে টান দিচ্ছি, তখন রিভেটের যে ক্রস সেকশনাল এরিয়া, সেই ক্রস সেকশনাল এরিয়া বরাবর শিয়ার স্ট্রেস কাজ করে। ডিয়ার স্টুডেন্ট, সবার কি মনে আছে? জি স্যার। এই দেখেন, আমি আবারও জি দেখাচ্ছি। স্যার। ধরেন দুইটা প্লেট, একটা এখানে রিভেট আছে, তাহলে রিভেটের ক্রস সেকশনাল এরিয়া কোনটা হবে? এই বরাবর। যখন আমরা দুই দিক থেকে প্লেটকে টান দিব, তখন অবশ্যই আমরা বুঝতেই পারতেছি যে এই যে এই ক্রস সেকশনাল এরিয়া বরাবর স্ট্রেস কাজ করবে, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া প্যারালালে। তাই আমরা কি বলি যে রিভেটের উপরে শিয়ার স্ট্রেস কাজ করে, তাই না? মানে এই সিচুয়েশনে রিভেটের উপরে কাজ করে শিয়ার স্ট্রেস। ওকে, জি স্যার। এখানে রিভেট আছে কতগুলো? 4টা রিভেট আছে। তাই টোটাল যে যতগুলো, মানে যতটুকু এরিয়ার উপরে শিয়ার স্ট্রেস কাজ করতেছে, সেই এরিয়াটা কতটুকু হবে? একটা রিভেটের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া ইনটু 4, তাই না? খুব সিম্পল। ওকে, এখানে সেই কাজটাই করা হয়েছে যে একটা রিভেটের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে π/4 ইনটু ডায়ামিটার স্কয়ার, আর ডায়ামিটার অঙ্কে দেওয়াই আছে 3/4 ইঞ্চি। তাহলে একটা রিভেটের এরিয়া হচ্ছে এইটা, π/4 ইনটু ডি স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল। আমরা একটু মিউট রাখি সবাই। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π/4 ইনটু ডি স্কয়ার। তাকে আমরা 4 দিয়ে গুণ করলাম, কারণ এখানে 4টা রিভেট আছে। তো ডিয়ার স্টুডেন্টস, যদি আমি পরীক্ষায় অঙ্ক দেই এবং সেইখানে যদি 4টার জায়গায় 4 কি থাকার কারণ কি স্যার? 4টা রিপিটেড জন্য? হ্যাঁ, আমি ওইটাই বলতেছি, একটু খেয়াল করেন। যদি আমি পরীক্ষায় অঙ্ক দেই, সাপোজ এখানে 2টা রিভেট আছে সাপোজ, তখন এখানে কয় দ্বারা গুণ হবে? এখানে 2 দ্বারা গুণ হবে। মানে আমরা এখানে টোটাল এরিয়াটা বের করছি, যে এরিয়ার উপরে আমরা শিয়ার স্ট্রেসটা কাজ করছে, আমরা সেই টোটাল এরিয়া বের করছি। যেহেতু 4টা রিভেটের উপরে কাজ করতেছে, তাই আমরা 4 দ্বারা গুণ করছি। যদি এখানে রিভেট 3টা থাকতো, আমরা 3 দ্বারা গুণ করতাম। দ্যাটস ইট। আচ্ছা, তো এখন তাহলে আমরা দেখেন একটা পি এর মান কিন্তু পেয়ে গেলাম। স্ট্রেস ইনটু এরিয়া, শিয়ার স্ট্রেস ইনটু শিয়ারিং এরিয়া, এটা গুণ করে আমরা একটা পি এর মান পেয়ে গেলাম 24.7 কিপস। অর্থাৎ এর অর্থ কি ডিয়ার স্টুডেন্টস? দেখেন, যদি আমরা 24.7 কিপস এই লোডটা যদি আমরা অ্যাপ্লাই করি দুই দিক থেকে, তাহলে রিভেটের মধ্যে যে শিয়ার স্ট্রেস আছে সেটা সর্বোচ্চ কত হবে? এই যে 14 কেএসআই হবে, বাট 14 কেএসআই কে কিন্তু অতিক্রম করবে না। তাহলে একটা লিমিটেশন থেকে আমরা একটা পি এর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা 2 নাম্বার লিমিটেশন নিয়ে কাজ করব। 2 নাম্বার লিমিটেশন কি ছিল? বিয়ারিং স্ট্রেস অফ প্লেট। অর্থাৎ দেখেন অঙ্কে বলা ছিল স্পষ্টভাবে যে বিয়ারিং স্ট্রেস ইন দ্য প্লেটস ইজ লিমিটেড টু 18 কেএসআই। প্লেটের বিয়ারিং স্ট্রেস সর্বোচ্চ কত হতে পারবে? 18 কেএসআই হতে পারবে।
আমি সবাইকে আবার রিকোয়েস্ট করি স্যার সবাই মিউট নাম্বার উপরে রাখেন। ডিপেন্ড করবে। হ্যাঁ, আরেকবার বলেন, আরেকবার একটু বলেন। হ্যালো, আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে বিয়ারিং লোড সমান বিয়ারিং স্ট্রেস ইনটু বিয়ারিং এরিয়া। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। সেম ভাবে এখানে বলতে পারি যে বিয়ারিং ফোর্স বা লোড হচ্ছে কিন্তু একই জিনিস, তাই না? ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে বিয়ারিং লোড সমান বিয়ারিং স্ট্রেস ইনটু বিয়ারিং এরিয়া, আমাদের সেই মানে কমন যে ফর্মুলা। ওকে, তাহলে বিয়ারিং লোডটাই হচ্ছে এখানে পি, তাই না? এই পি পরিমাণ ফোর্সের কারণে কিন্তু এখানে বিয়ারিং স্ট্রেস তৈরি হচ্ছে। সব পিটাই হচ্ছে বিয়ারিং লোড। তাহলে বিয়ারিং স্ট্রেস কত এখানে দেখেন দেওয়াই আছে 18 কেএসআই, অঙ্কে দেওয়াই আছে প্লেটের বিয়ারিং স্ট্রেস 18 কেএসআই সর্বোচ্চ। আমরা সর্বোচ্চটা নিয়েই কাজ করব, কারণ সর্বোচ্চ সর্বোচ্চ 18 উপরে হতে পারে। হ্যাঁ 18 পর্যন্ত হতে পারবে, রাইট। এখন 18 নিয়ে আমরা কেন কাজ করতেছি? কারণ প্রথমে তো বলা ছিল আপনি 18 উপরে শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, কে কথা বলতেছিলেন বলেন, শুনতে পাচ্ছি আমি। জানি না আসলে যে কি হচ্ছে, যাই হোক। আচ্ছা, তো বিয়ারিং স্ট্রেস দেওয়া আছে 18 কেএসআই আর বিয়ারিং এরিয়া হচ্ছে 4টা রিভেটের এরিয়ার সমান। এবং আমি সবার আগে দেখাইছিলাম যে এই এরিয়াটা হচ্ছে কোন এরিয়া, আমি আবারও দেখাচ্ছি। এই এরিয়াটা হচ্ছে একটা চতুর্ভুজের এরিয়ার সমান, যার যে চতুর্ভুজের একটা বাহু রিভেটের ডায়ামিটার আর আরেকটা বাহু হচ্ছে প্লেটের থিকনেস, মানে একটা প্লেটের থিকনেস। ওকে, তাহলে তাহলে এখন দেখেন যে তাহলে আমরা সেই এরিয়াটা এখন বের করতেছি যে একটা রিভেটের ডায়ামিটার হচ্ছে 3/4 ইঞ্চি আর প্লেটের থিকনেস হচ্ছে 7/8 ইঞ্চি। এটা কি বোঝা গেছে? আমরা রিভেটের ডায়ামিটারের সঙ্গে প্লেটের থিকনেসকে আমরা গুণ করে সেই এরিয়াটা আমরা বের করছি, বিয়ারিং এরিয়া, অর্থাৎ যে এরিয়ার উপরে বিয়ারিং স্ট্রেসটা কাজ করছে। আচ্ছা, তাহলে যেহেতু রিভেট আছে 4টা, তাই আমরা 4 দ্বারা এই এরিয়াকে গুণ করছি, তো এটা হচ্ছে সেই এরিয়া। তাহলে স্ট্রেসের সঙ্গে আমরা এরিয়া গুণ দিলে পাচ্ছি কি ফোর্স, এবং 47.25 কিলো পাউন্ড কিপস। এটাই হচ্ছে আমাদের সেই বিয়ারিং লোড পি। তাহলে এখন আমি পুরো জিনিসটা আবার একবার একটু সামারি করি। দেখেন, রিভেটের শিয়ারিং স্ট্রেসের উপর ভিত্তি করে, বেসড অন মানে ভিত্তি করে আমরা কি পাইলাম, পি এর মান সর্বোচ্চ কত হতে পারবে 24 কিপস। আর প্লেটের বিয়ারিং স্ট্রেসের উপর ভিত্তি করে পি এর মান কত হইতে পারবে 47 কিপ বা 47 কিপ। তাহলে আমরা এখন কি বলতে পারি যে নিরাপদ লোড কত? নিরাপদ লোড পি কত? পি হচ্ছে এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট বা যেটা একদম ছোট সেটাই হচ্ছে পি এর মান, এবং সেই মানটা কত হবে 24.7 কিপস। তাহলে সেফ লোড ইজ দ্য স্মলার লোড, এবং এই সেফ লোডটা হচ্ছে 24.7 কিপস। এর কারণটা কি বুঝতে পারছেন? এর কারণটা হচ্ছে দেখেন, যদি আমরা 24.7 কিপস অ্যাপ্লাই করি, এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে প্লেটের শিয়ার স্ট্রেস ঠিক থাকবে, 14 কেএসআই থাকবে। আর সরি, রিভেটের শিয়ার স্ট্রেস ঠিক থাকবে, আর প্লেটের বিয়ারিং স্ট্রেস কিন্তু 18 থেকে কম থাকবে, তাই না? 18 থেকে অবশ্যই কম থাকবে। আবার কিন্তু সমস্যা হচ্ছে যদি আমরা 47 অ্যাপ্লাই করি, তাহলে প্লেটের বিয়ারিং স্ট্রেস ঠিক থাকবে, 18 কেএসআই থাকবে, কিন্তু
রিভেটের শিয়ার স্ট্রেস কিন্তু অবশ্যই 14 কেএসআই এর বেশি হয়ে যাবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে একটু কথা বলেন কাইন্ডলি। সবাই কি বুঝতে পারছেন এটা? স্যার যদি আমরা 47 কিপস অ্যাপ্লাই করি তাহলে প্লেটের বিয়ারিং স্ট্রেস ঠিক আছে, সমস্যা নাই, 18 কেএসআই থাকবে, বাট রিভেটের শিয়ার স্ট্রেস কিন্তু অনেক বেশি হয়ে যাবে, 14 থেকে অনেক বেশি হবে। এবং এটা 14 থেকে বেশি হওয়া যাবে না, বেশি হলে রিভেটটা শিয়ারের কারণে ভেঙে যাবে। তাই সেফ লোড বা নিরাপদ লোড হচ্ছে 24.7 কিপস, দুটার মধ্যে যেটা ছোট সেটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা একটা মানে প্লেটের উপরে শিয়ারিং স্ট্রেস, বিয়ারিং স্ট্রেস, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা 3 ধরনের স্ট্রেস সম্পর্কে জানলাম, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, একটা হচ্ছে শিয়ারিং স্ট্রেস, আর আরেকটা হচ্ছে বিয়ারিং স্ট্রেস। এবং আমি সবাইকে বলবো যে এই 3 ধরনের স্ট্রেস নিয়ে আবার ভালো মতো একটু দেখবেন। এই লেকচারটা একবার দেখলেই, এই লেকচার 1টা বুঝলে আমরা এই 3টা স্ট্রেস মোটামুটি বুঝতে পারবো। ঠিক আছে, তো আজকে আমাদের লেকচার 1 আমরা এখানে শেষ করতেছি। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে 14 এবং 18 যেটা স্যার হ্যাঁ, আপনি ওখানে পুট করছেন স্যার, এটা কি স্যার মানে আমাদের কি ধরে নিতে হবে এই মানটা, নাকি আমরা ওইখান থেকে মানে ক্যালকুলেশন করে ওই যে দেওয়া থাকবে স্যার? অবশ্যই দেওয়া থাকবে। 14 যেমন, আচ্ছা থ্যাংক ইউ স্যার। এখানে দেখেন না, এই যে প্রবলেমে কিন্তু দেওয়া আছে, এই যে এখানে কিন্তু 14 কেএসআই দেওয়া আছে। হ্যাঁ, এই যে আমি কিন্তু ধরে নিই নাই, এখানে দেওয়া ছিল আর কি, দুটাই দেওয়া ছিল এখানে, এই যে 14 আর এই যে 18। আচ্ছা, তো এখানে আমাদের লেকচার 1 শেষ হচ্ছে। এই লেকচার 1 এর উপরে, অর্থাৎ এই 3 ধরনের স্ট্রেসের উপরে আমরা একটা কুইজ দিব আগামী ক্লাসে। ঠিক আছে? জি স্যার। আমি গুগল ফর্মেও নিতে পারি, আবার ধরেন যে নরমালি আপনারা খাতায় লিখে ছবি তুলে আপলোড করবেন, সেরকমও হতে পারে। ঠিক আছে, আমরা এই 3 ধরনের স্ট্রেসের উপরে একটা কুইজ দিব। সবাই খুব ভালো মতো রাখবেন, কারণ আমি কাউকে আসলে মানে অ্যাটলিস্ট নকল করতে দিব না। দেখা যাচ্ছে এক একজনের ডাটা থাকতে পারে এক এক রকম। ঠিক আছে, যদি ফলে কেউ যদি না বুঝেন তাহলে সে আসলে অ্যান্সার করতে পারবেন না, বা অ্যান্সার করলেও ভুল হবে। তাহলে আগামী ক্লাসের শুরুতে আমরা একটা কুইজ দিব, সবাই কাইন্ডলি 8:15-তে আসবেন। হ্যাঁ, আমরা একটা কুইজ দিব এই 3টা স্ট্রেসের উপরে। নরমাল স্ট্রেস, নরমাল স্ট্রেস মানে হচ্ছে টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেস, শিয়ারিং স্ট্রেস আর বিয়ারিং স্ট্রেস। জি স্যার। স্যার লেকচারটা কি আমাদের মেইলে দিবেন? লেকচার অলরেডি আমি দিয়ে দিয়েছি আমার মনে হয়। ঠিক আছে, লেকচার আমি হচ্ছে পিডিএফ তো আপলোড মনে হয় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দিয়েছি, আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে রাখছি, বাট আপনারা আসলে হয়তো আসেন নাই। আর রেকর্ডিংটা আমি ইউটিউবে দিয়ে দিব। ঠিক আছে স্যার। আর ইউটিউবের লিংক আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ওকে, তাহলে লেকচার 1 আমি এখানে শেষ করছি। স্যার অ্যাটেন্ডেন্স কিভাবে দেবো? অ্যাটেন্ডেন্সের চিন্তা আমরা না করি এখন। হ্যাঁ, আমি ক্লাসের লাস্টে আমি সবাইকে বলে দিব। হ্যাঁ, ঠিক আছে স্যার। সবাই একটু ক্লাসের দিকে মনোযোগ দেন, এই জিনিসগুলো বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো বুঝতে না পারলে মানে আপনাদের একটা বড়সড় গ্যাপ থেকে যাবে। আচ্ছা, তো দেখা যাচ্ছে, জি স্যার। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। সেকেন্ড লেকচার শুরুতে আমরা দেখবো যে হোয়াট ইজ স্ট্রেন, STRAIN। স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, বাংলা হচ্ছে বিকৃতি। অর্থাৎ ধরেন যে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে সাপোজ বস্তুটা কি হইল, একটু বিকৃত হইল। সাপোজ ধরেন যে কোনো একটা লম্বা একটা রাবার, তাকে যদি আপনারা সংকুচিত করেন হাত দিয়ে, তাহলে কি হবে, তার দৈর্ঘ্য কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে, তাই না? এখন এই যে তার দৈর্ঘ্য যে কমে যাচ্ছে, বা ধরেন যে কোনো একটা লাঠিকে আপনারা ধরেন যে টেনে লম্বা করে ফেলতেছেন, তাহলে এই যে লাঠির দৈর্ঘ্য যে বৃদ্ধি পাচ্ছে,
এই যে কোনো কিছু দৈর্ঘ্য হ্রাস পাওয়া, দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া, এটাই হচ্ছে বিকৃতি। ঠিক আছে, এটাই হচ্ছে বিকৃতি। ধরেন যে কোনো একটা বস্তু, সাপোজ ধরেন যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো হচ্ছে ডেল্টা পরিমাণ, এই যে এটা হচ্ছে ডেল্টা, এবং দৈর্ঘ্য প্রসারণকে আমরা ইংলিশে কি বলি? ইলংগেশন। বলবো হচ্ছে ইলংগেশন। ধরেন যে যদি ইলংগেশনকে আমরা ভাগ করি হচ্ছে ইনিশিয়াল দৈর্ঘ্য দ্বারা বা ইনিশিয়াল লেন্থ বা প্রাথমিক যে দৈর্ঘ্য দ্বারা, তাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে স্ট্রেন। অর্থাৎ সাপোজ জিনিসটা খুব আমরা সিম্পলি চিন্তা করি, দেখেন যে সাপোজ একটা ফিগার আঁকানো খুবই বাজে হচ্ছে আর কি, যাই হোক, ধরেন যে একটা লাঠি এখানে আছে, আপনারা এটাকে দুই দিক থেকে আপনারা এভাবে ফোর্স অ্যাপ্লাই করে আপনারা কি করলেন, আপনারা হচ্ছে এটাকে সংকুচিত করলেন। সাপোজ এটা এখন হয়ে গেছে হচ্ছে ছোট, ঠিক আছে? তাহলে এটা কতটুকু ছোট হয়েছে? এটা কতটুকু ছোট হয়েছে? এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, আর হচ্ছে কি এখান থেকে এতটুকু, তাই না? যতটুকু ছোট হয়েছে সেই লেন্থকে আমরা বলছি হচ্ছে ডেল্টা, সেটাকে আমরা বলছি ডেল্টা। আর তাকে আমরা ভাগ করতেছি ইনিশিয়াল লেন্থ দ্বারা, অর্থাৎ একদম লোড যখন আমরা অ্যাপ্লাই করার আগে এর লেন্থ ছিল বা অরিজিনাল লেন্থ ছিল হচ্ছে এল, এখান থেকে এতটুকু ছিল হচ্ছে এল। তাহলে দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য বা প্রাথমিক দৈর্ঘ্য, এটাকে আমরা বলবো হচ্ছে বিকৃতি বা স্ট্রেন, এবং একে প্রকাশ করা হয় ইপসাইলন দ্বারা। জিনিসটা বোঝা গেছে? জিনিসটাকে বুঝতে পারছেন যে একটা জিনিসের দৈর্ঘ্য যতটুকু কমে বা বাড়ে সেইটা ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য বা প্রাথমিক দৈর্ঘ্য, এইটাকে আমরা বলবো হচ্ছে বিকৃতি। ওকে, তাহলে when elongation of a body is divided by the initial length, we obtain strain of the body. যখন একটা বস্তু ইলংগেশনকে ভাগ করা হয় তার ইনিশিয়াল লেন্থ দ্বারা, তখন আমরা পাবো হচ্ছে স্ট্রেন। আচ্ছা, আপনাদের মধ্যে আসলে অনেকেই ক্লাস ঠিক মতো পড়তেছেন, আমি জিনিসটা বুঝতে পারছি আর কি। মানে একটু আগে আমি দেখলাম 9 জন, আর এখন হয়ে গেছে 7 জন। এটা কি আমি মানে এই মাত্র যেটা বললাম যে আমি ক্লাসের পরে আমি অ্যাটেন্ডেন্স নিব, এটা কি তার ফলাফল? আচ্ছা আচ্ছা, আমরা একটু এক এক করে আইডি বলি, হ্যাঁ? ও আচ্ছা, আইডি দরকার নেই, সরি। এখানে গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান তো আছেন, তাই না? স্যার আছি, আমি আছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইচপি একজনের নাম দেওয়া হবে। স্যার আমি বিশ্বজিৎ কুমার শর্মা স্যার। আপনার এই মানে নামটা একটু পারলে চেঞ্জ করবেন, ঠিক আছে? আপনি অরিজিনাল নাম দিবেন, এইচপি দেখাচ্ছে এখানে। মানে আমি মোবাইলে কানেক্ট করা ছিল তো, যার কারণে তাড়াহুড়ো করে ল্যাপটপে কানেক্ট করছি, এই জন্য স্যার এই পরিস্থিতি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আরিফুল ইসলাম ভুইয়া আছেন? আরিফুল ইসলাম ভুইয়া কি আছেন? থাকলে আওয়াজ দেন। তিনি কি আর কি মানে মোবাইল ক্লাসে জয়েন করে অন্য কোথাও গেছেন নাকি বুঝতে পারতেছি না কিছু। আচ্ছা, দেখেন সবাই ক্লাসে মনোযোগ দেয়। আবার এখন আমরা দেখবো স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম, এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে? এই দেখেন আমি দেখাচ্ছি,
এটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে, এই যে চ্যাপ্টার 2 সিম্পল স্ট্রেন, এই চ্যাপ্টারে। ঠিক আছে, ওকে। দেখেন এই ডায়াগ্রামটা, এটা সবাই খুব ভালো মতো আয়ত্ত করবেন। ঠিক আছে, দেখেন ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে স্ট্রেস সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ, আর এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে স্ট্রেন, অর্থাৎ ডেল্টা ডিভাইডেড বাই এল। আমি কেবল দেখাইলাম। তাহলে স্ট্রেসকে আমরা গ্রাফে বসাবো হচ্ছে স্ট্রেনের বিপরীতে। যদি গ্রাফে আমরা বসাই, ও আচ্ছা একটা কথা বলি যে এই টেস্টটা করা হয়েছে মাইল্ড স্টিলের উপরে বা রেইনফোর্সমেন্টের উপরে। আমরা বিল্ডিং এর রেইনফোর্সমেন্ট ব্যবহার করি, তার উপরে এই টেস্টটা করা হয়েছে। এই টেস্ট করে স্ট্রেস এবং স্ট্রেন এই দুটো জিনিসকে একটা নরমাল বা একটা প্লেন গ্রাফে প্লট করার পর এরকম একটা কার্ভ পাওয়া গেছে। ঠিক আছে, এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করলে আমরা পাই। দেখেন এখানে একদম এখান থেকে শুরু করে এই যে প্রপোর্শনাল লিমিট, এই যে প্রথম যে ক্রস চিহ্ন আছে এই পর্যন্ত হচ্ছে একদম স্ট্রেট লাইন আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখা, অর্থাৎ স্ট্রেস এবং স্ট্রেন একটা আরেকটা সমানুপাতিক। স্ট্রেস এবং স্ট্রেন একে অপরের সমানুপাতিক বা প্রপোর্শনাল। তাহলে এইটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত হচ্ছে কি স্ট্রেট লাইন। এরপরে দেখেন হালকা একটু মানে বিকৃত, মানে হালকা একটু কার্ভ হওয়ার পরে আসছে হচ্ছে ইলাস্টিক লিমিট। সবাই কি দেখতে পাচ্ছেন ইলাস্টিক লিমিট? আচ্ছা, ইলাস্টিক লিমিটটা হচ্ছে ওই লিমিট যে লিমিটের পর আমরা যদি কোনো বস্তুকে বিকৃত করি তাহলে ওইটা আর আগের অবস্থায় ফিরে আসবে না। আমি প্রথম থেকে জিনিসটা আবারও একটু বলি। দেখেন যে ধরেন যে এখান থেকে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত, শুরু থেকে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কোনো বস্তুকে যদি আমরা বিকৃত করি এবং তারপর যদি আবার ছেড়ে দেই তাহলে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে। ইলাস্টিক লিমিট পর্যন্ত বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু ইলাস্টিক লিমিটের পরে বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসবে না। এরপরে হচ্ছে ইল্ড পয়েন্ট। দেখেন ইল্ড পয়েন্টে কি হয়েছে, কার্ভটা অনেকটা ডান দিকে সরে গেছে, ডান দিকে একটু হালকা সরে গেছে। আচ্ছা, এরপরে আবারও অনেকটা ডান দিকে সরছে, এরপরে আবার উপরের দিকে ওঠা শুরু করছে। তার মানে উপরের দিকে ওঠা মানে কি স্ট্রেস বাড়তেছে, স্ট্রেসটা বাড়তেছে। উপরের দিকে উঠতে উঠতে সর্বোচ্চ যে স্ট্রেন্থ, আলটিমেট স্ট্রেন্থ পর্যন্ত গেছে। এটা হচ্ছে একটা বস্তুর সর্বোচ্চ স্ট্রেস বা তাকে বলে আলটিমেট স্ট্রেন্থ। আমরা আগের দিন বলছিলাম যে স্ট্রেসের সর্বোচ্চ মানকে বলা হয় স্ট্রেন্থ। ওকে, তাহলে আলটিমেট স্ট্রেন্থের পর এই বস্তুর যে স্ট্রেস সেটা কিন্তু দেখেন আস্তে আস্তে আবারও কমে গেছে এবং এখানে এসে বস্তুটা কি হয়েছে, বস্তুটা ভেঙে গেছে এবং তাকে আমরা বলছি রাপচার স্ট্রেন্থ। রাপচার স্ট্রেন্থ মানে যখন বস্তুটা রাপচার হয় বা ভেঙে যায় তাকে বলা হয় রাপচার স্ট্রেন্থ। তাহলে প্রথমে স্ট্রেস বাড়তেছে, স্ট্রেসের সঙ্গে সঙ্গে স্ট্রেনও বাড়ছে, অর্থাৎ একটা আরেকটা সমানুপাতিক। সমানুপাতিক হারে বাড়লো হচ্ছে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত। এরপরে আর একটু বেশি হচ্ছে ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট পর্যন্ত যদি আমরা বস্তুটাকে বিকৃত করে আবার ছেড়ে দেই তাহলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ ইলাস্টিক লিমিট পর্যন্ত হচ্ছে বস্তুটা ইলাস্টিক বা স্থিতিস্থাপক। লোড ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু ইলাস্টিক লিমিটের পরে আর তা হয় না। লোড ছেড়ে দিলেও আগের অবস্থায় ফিরে আসে না। ইলাস্টিক লিমিটের পর কার্ভ দেখেন অনেকটা ডান দিকে সরে গেছে। এই যে ডান দিকে সরে যাচ্ছে তার মানে কি স্ট্রেন বাড়ছে বা বিকৃতি বাড়ছে। এই বিকৃতি বাড়াকে এই সিচুয়েশনকে আমরা বলি হচ্ছে ইল্ড পয়েন্ট বা ইল্ডিং বলি। এরপরে দেখেন আবার একটা কার্ভের মতো এটা উপরের দিকে উঠে সর্বোচ্চ পর্যন্ত গেছে। সর্বোচ্চ স্ট্রেস হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ এবং এইখানে যে আসলে বস্তুটা ভেঙে গেছে এইখানে, এবং বস্তুটা ভেঙে যাওয়ার ফলে তার স্ট্রেস আবার আস্তে আস্তে কমতে শুরু করছে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা কি এটা আমি পরে বলবো। আচ্ছা, দেখা যাচ্ছে এবার ফ্রম স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম যে আমরা ডায়াগ্রাম থেকে পাচ্ছি
প্রপোর্শনাল লিমিট, এখানে বেশ কয়েকটা সংজ্ঞা আমাদেরকে শিখতে হবে। প্রপোর্শনাল লিমিট, প্রপোর্শনাল লিমিট হচ্ছে যখন বস্তুর স্ট্রেস স্ট্রেনের সমানুপাতিক থাকে। বুঝতে পারছেন না? অর্থাৎ আমরা ধরেন যে একটা স্টিলকে টান দিচ্ছি, স্টিলকে আমরা ইউটিএম মেশিন দ্বারা টান দিচ্ছি, টান দিলে কি হবে, ওর মধ্যে স্ট্রেস তৈরি হচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত এই স্ট্রেস ওই স্টিলের বিকৃতির সমানুপাতিক বা স্ট্রেনের সমানুপাতিক, যতক্ষণ পর্যন্ত সেই স্ট্রেসকে আমরা বলি হচ্ছে প্রপোর্শনাল লিমিট। তাহলে ইট ইজ দ্যাট স্ট্রেস ইন এ ম্যাটেরিয়াল আপ টু হুইচ স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এটা হচ্ছে বস্তুর ওই স্ট্রেস যে স্ট্রেস পর্যন্ত স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক, স্ট্রেসের বাংলা হচ্ছে পীড়ন। দেখেন আপ টু হুইচ মানে হচ্ছে যে পর্যন্ত। ওকে, ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট হচ্ছে ইজ দ্য স্ট্রেস বিয়ন্ড হুইচ। দেখেন বিয়ন্ড হুইচ মানে হচ্ছে যার বাইরে। আমি আবার বলি বিয়ন্ড, বা এটাকে অনেকে উচ্চারণ করে বিয়ন্ড। বিয়ন্ড মানে হচ্ছে বাইরে, তাহলে বিয়ন্ড হুইচ মানে কি, যার বাইরে। The material will not return to its original shape when unloaded. বস্তুটা এর যে অরিজিনাল যে শেপ বা অরিজিনাল যে আকৃতি সেখানে ফিরে আসবে না যখন লোডটা তুলে নেওয়া হবে। আনলোড মানে হচ্ছে লোডকে আমরা কি করব, তুলে নিব। যে লোডটা দিছিলাম তাকে আমরা তুলে নিব। অর্থাৎ ইলাস্টিক লিমিট হচ্ছে ওই স্ট্রেস যার বাইরে কোনো একটা বস্তু তার অরিজিনাল শেপে ফেরত আসবে না যখন আনলোড করা হবে। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পারতেছি এই দুটো জিনিস, প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট? স্যার প্রপোর্শনাল লিমিটটা একটু আরেকটু বলবেন স্যার। আচ্ছা, প্রপোর্শনাল লিমিট হচ্ছে ওই স্ট্রেস যতক্ষণ পর্যন্ত কোনো একটা বস্তুর স্ট্রেস স্ট্রেনের সমানুপাতিক। এই যে এখানে আমরা দেখেন, আমরা কার্ভ দেখলে আমরা বুঝতে পারতেছি। এই দেখেন এই পর্যন্ত হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এই যে এই স্ট্রেসটা, এই যে এই স্ট্রেস এই বরাবর, এই স্ট্রেসটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। অর্থাৎ এই পর্যন্ত দেখেন স্ট্রেস হচ্ছে স্ট্রেনের সমানুপাতিক। তাহলে যে পর্যন্ত সমানুপাতিক ওই পর্যন্ত যে স্ট্রেস, এটাই হচ্ছে প্রপোর্শনাল লিমিট। অর্থাৎ প্রপোর্শনাল লিমিট হচ্ছে একটা স্ট্রেস, এছাড়া আর কিছুই না। একইভাবে ইলাস্টিক লিমিট এইটাও হচ্ছে একটা স্ট্রেস, এই যে এই বরাবর স্ট্রেস এই বরাবর। আর ইলাস্টিক লিমিট হচ্ছে ওই স্ট্রেস যে স্ট্রেসের বাইরে বা যে স্ট্রেস থেকে বেশি স্ট্রেস অ্যাপ্লাই করলে কোনো একটা বস্তু তার আগের অবস্থায় ফিরে আসবে না। Is the stress beyond which the material will not return to its original shape. আগের অবস্থায় ফিরে আসবে না যখন লোডকে সরাই নেওয়া হবে। ওকে, আমি আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থাকে সে একটু 5 মিনিট চিন্তা করেন, ঠিক আছে? আমরা এখন 5 মিনিট আমরা ব্রেক দিচ্ছি। 9:14 বাজে, 9:19 মধ্যে আমরা আবার আসবো। 5 মিনিট একটু চিন্তা ভাবনা করেন। মানে স্যার একটা বিষয় যেটা মানে ক্লিয়ার হলো, সেটা হলো আপনার প্রপোর্শনাল লিমিট যেটা, সেটা হলো মানে আপনার আনলোড করলে সমান সমান থাকবে। আর ইলাস্টিক লিমিট যেটা, সেটা হলো আপনার আনলোড করলে সেই আগের শেপে ফিরে আসবে না। আগের শেপে ফিরে আসবে না। না, ইলাস্টিক লিমিটের বাইরে, ইলাস্টিক লিমিটের থেকে বেশি স্ট্রেস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা আগের অবস্থায় ফিরে আসবে না। বুঝতে পারছেন? ইলাস্টিক লিমিট পর্যন্ত স্ট্রেস অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু ইলাস্টিক লিমিটের উপরে লোড দিলে তার পুনরায় ফিরে আসবে না আর কি। হ্যাঁ, রাইট, ওই অবস্থানে ফিরে আসবে না। রাইট, আগের অবস্থায় ফিরে আসবে না। অ্যাকচুয়ালি প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট একই, হ্যাঁ, মানে পার্থক্য খুবই সামান্য, বা অনেক সময় পার্থক্য নাও থাকতে পারে। এখন স্যার বিষয়টা হলো যে এটা যেমন এইটার বাইরে যদি আমরা লোডটা দিই তাহলে ফিরে আসবে না, তাহলে তো স্যার প্রপোর্শনাল লিমিটের ক্ষেত্রেও এইরকমটা হবে না যে আমার যতটুকু লিমিট আছে লিমিটের বাইরে যদি আমি দিই তাহলে তো মানে এটাও ফিরে আসবে না, এরকম কোনো কিছু আছে কি স্যার? মানে ব্যাপারটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের বাইরে হচ্ছে, মানে প্রপোর্শনাল লিমিট থেকে বেশি স্ট্রেস যখন আমরা অ্যাপ্লাই করব তখন স্ট্রেস আর মানে স্ট্রেনের সমানুপাতিক আর থাকবে না। বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। মানে
প্রপোর্শনাল লিমিটের বাইরে গেলে আর সমানুপাতিক থাকবে না, থাকবে না। আর ইলাস্টিক লিমিটের বাইরে গেলে আর বস্তুটা আগের অবস্থাতে ফিরে আসবে না। জি স্যার। এটা জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে স্যার। আপনারা সবাই একটু এই ফিগারটা দেখেন। এই যে আমি ফিগারটা আমি ওপেন করে যাচ্ছি, এই ফিগারটা একটু ভালো করে দেখেন। জাস্ট আমি এইটুকুই বলি বারবার যে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে স্ট্রেস, অর্থাৎ এই বরাবর হচ্ছে স্ট্রেসের ভ্যালুগুলো বসানো হয়েছে গ্রাফে। হ্যাঁ, সব স্ট্রেসের ভ্যালু, যত উপরের দিকে যাব তত স্ট্রেস বেশি। আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে বিকৃতি, যত ডান দিকে যাব তত বিকৃতি বেশি। দেখেন আস্তে আস্তে বিকৃতি হচ্ছে, মানে আস্তে আস্তে গ্রাফটা ডান দিকে যাচ্ছে, আবার আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এর অর্থ কি? আস্তে আস্তে বিকৃতি বাড়ছে, আবার আস্তে আস্তে কি হচ্ছে, স্ট্রেসও বাড়ছে। স্টেজও বাড়তেছে। আচ্ছা, তো আপনারা এই গ্রাফটা একটু দেখেন। এখান থেকে আমরা এর পরবর্তীতে ব্যাখ্যা করব হচ্ছে ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট আমি জাস্ট একবার একটু বলে যাচ্ছি, আপনারা কথাটা একটু মিলাই দেখেন আমার কথা। যে ইল্ড পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে বস্তুটা হঠাৎ করে অনেক বেশি পরিমাণে বিকৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ ডান দিকে সরে যাচ্ছে, কিন্তু সেই হিসেবে আসলে স্ট্রেসটা বাড়ছে না। দেখেন ইলাস্টিক লিমিট থেকে গ্রাফটা কিন্তু হঠাৎ করে ডান দিকে অনেকটা সরে গেছে, কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু স্ট্রেস খুব একটা বাড়ে নাই। আমরা কিভাবে বুঝতে পারছি? বিকৃতি কারণ করতেছে আর কি ডান দিকে। এতটুকু জায়গার মধ্যে কিন্তু খুব একটা উপরের দিকে কিন্তু গ্রাফটা ওঠে নাই, আর উপরের দিকে ওঠে নাই মানেই কিন্তু স্ট্রেস বাড়ে নাই। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু দেখতে থাকেন এই গ্রাফ থেকে। আমরা 5 মিনিট পর আবারও আমরা ক্লাস কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কি বলছিলাম যে ইল্ড পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে বস্তুর অনেকটা বিকৃতি, হঠাৎ করে অনেকটা বিকৃতি হয়, কিন্তু সেই হিসেবে আসলে স্ট্রেসটা বাড়ে না বা লোড বাড়ে না। স্ট্রেস কিসের কারণে আসে? স্ট্রেস আসে হচ্ছে লোডের কারণে, তাই না? লোডের কারণে কিন্তু স্ট্রেস আসে। ওকে, তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখি আগে। ইল্ড পয়েন্ট, ইট ইজ দ্য পয়েন্ট, এটা হচ্ছে ওই পয়েন্ট at which মানে যেইখানে there is an appreciable elongation or yielding of the material, অর্থাৎ there is an appreciable elongation or yielding। elongation মানে হচ্ছে প্রসারণ। elongation মানে কি? প্রসারণ। আর মাইল্ড স্টিল সাধারণত প্রসারিত হয় লোড অ্যাপ্লাই করলে, সে কারণে এখানে বলা হচ্ছে appreciable elongation, অর্থাৎ বিবেচনাযোগ্য, অর্থাৎ মানে একটা উল্লেখযোগ্য পরিমাণ একটা প্রসারণ হয়, অথবা এইটাকে অনেক সময় বলা হয় ইল্ডিং। আচ্ছা, হয় কিন্তু উইদাউট মানে হচ্ছে ছাড়া বা বাদে, উইদাউট এনি করেসপন্ডিং ইনক্রিজ অফ লোড। লোডের আসলে ইনক্রিজ ছাড়াই অনেকটা প্রসারণ হবে, যেখানে তাকে আমরা বলবো কি ইল্ড পয়েন্ট। অর্থাৎ টেস্টের সময় ব্যাপারটা প্র্যাকটিক্যালি কি হবে বুঝতে পারছেন? যে স্টিলটা ধরেন যে এক পর্যায়ে এসে লোড নিতে নিতে এক পর্যায়ে যে কি হবে, অনেকটা বিকৃত হবে। এমনি মানে ওই সময় আসলে খুব একটা লোড সে নিতে পারবে না, বা ওই সময় খুব একটা লোড বা স্ট্রেস বাড়বে না। তো এই সিচুয়েশনকে বলা হয় হচ্ছে ইল্ডিং। এবং যে স্ট্রেসে মানে যে স্ট্রেস পর্যন্ত পৌঁছানোর পর এই ঘটনা ঘটে তাকে বলা হয় ইল্ড পয়েন্ট। এই যে দেখেন এই পর্যন্ত, এই স্ট্রেস পর্যন্ত পৌঁছানোর পর এই ঘটনা ঘটতেছে এই পর্যন্ত, তাহলে এই স্ট্রেসকে বলা হচ্ছে ইল্ড স্ট্রেস। একে কি বলা হচ্ছে? ইল্ড স্ট্রেস। ওকে, এবং এটা হচ্ছে একটা মাইল্ড স্টিলের খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ব্যাপার। মাইল্ড স্টিলের ক্ষেত্রে এই ইল্ডিং বা ইল্ড স্ট্রেস বা ইল্ড পয়েন্ট, এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই মাইল্ড স্টিল বাদে অন্যান্য ম্যাটেরিয়ালে সাধারণত এই বিল্ডিং মানে ইল্ড স্ট্রেস ব্যাপারটা দেখা যায় না। মানে এই যে বস্তুটা লোড না নিয়েই যে অনেকটা বিকৃত হচ্ছে বা গ্রাফটা অনেকটা ডান দিকে সরে যাচ্ছে, এই সিচুয়েশনটা আসলে মাইল্ড স্টিলে একমাত্র মানে সবচেয়ে বেশি দেখা যায়, অন্যান্য ম্যাটেরিয়ালে দেখা যায় না। দেখা যায় না, এটা আমরা কিভাবে বুঝবো? আমি এখন একটু দেখাই রাখি, তাহলে বুঝতে সহজ হবে। এই দেখেন, এই সিঙ্গার এবং পাইটেলের বইতে 31 পেজে এইটা আছে, আর ঠিক তার পরবর্তী পেজে, আমি আশা করি সবাই দেখতে পাচ্ছেন, ঠিক তার পরবর্তী পেজে দেখেন আরো বেশ কয়েকটা স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রাম দেওয়া আছে। একটা ডায়াগ্রাম হচ্ছে হাই কার্বন স্টিল,
একটা হচ্ছে কাস্ট আয়রন, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে কংক্রিট। এই ডায়াগ্রাম গুলো খুবই সিম্পল, তাই না? স্ট্রেস বাড়বে, স্ট্রেন বাড়বে এবং একটা পর্যায়ে যে ভেঙে যাবে। স্ট্রেসের সঙ্গে সঙ্গে স্ট্রেন বাড়বে এবং একটা পর্যায়ে যে ভেঙে যাবে। এখানে কিন্তু প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, ইল্ড পয়েন্ট এগুলো কিন্তু এত ওয়েল ডিফাইন্ড না, অর্থাৎ এত সুস্পষ্ট কিন্তু এখানে না। যেমনটা আমরা দেখে আসলাম মাইল্ড স্টিলের ক্ষেত্রে, ওরকম সুস্পষ্ট কিন্তু এখানে এগুলো না। তো এইগুলো হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। হাই কার্বন স্টিলের জন্য এইটা, কাস্ট আয়রনের জন্য এইটা, এটসেট্রা। বুঝতে পারছেন? এক একটা ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম হয় এক এক ধরনের। সেই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যালো, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ইল্ড পয়েন্ট গেল, এরপরে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। আমি সবার আগেই দেখালাম যে আলটিমেট স্ট্রেংথ হচ্ছে একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের সর্বোচ্চ পয়েন্ট, সবচেয়ে উপরের পয়েন্ট। ইট ইজ দ্য হাইয়েস্ট অর্ডিনেট অন দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ। হাইয়েস্ট অর্ডিনেট। আচ্ছা, এখন আমি একটু বলি, এখানে দুইটা ব্যাপার আছে, হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনুন। এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে অর্ডিনেট আর একটা হচ্ছে অ্যাবসিসা। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেটা থাকে তাকে বলা হয় অ্যাবসিসা অথবা ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর যেগুলো থাকে, যে ভ্যালুগুলো বা যে মানগুলো থাকে তাকে বলা হয় অর্ডিনেট অথবা বাংলায় বলা হয় কোটি। ভুজ এবং কোটি এর নাম তো সবাই শুনছেন, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর মানগুলোকে বলা হয় ভুজ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর মানগুলোকে বলা হয় হচ্ছে কোটি। আর কোটির ইংলিশ হচ্ছে অর্ডিনেট। তাহলে আলটিমেট স্ট্রেংথ হচ্ছে একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের সর্বোচ্চ অর্ডিনেট। এই যে এর উপরে কিন্তু কোনো অর্ডিনেট নাই। হ্যাঁ, একটা আছে, ওইটা অ্যাকচুয়াল রাপচার স্ট্রেংথ, এটা আসলে কাল্পনিক, এটা আমি পরে ব্যাখ্যা করব। মানে রিয়েল লাইফের মধ্যে আলটিমেট স্ট্রেংথই হচ্ছে সবচাইতে উপরের পয়েন্ট। ওকে, অর্থাৎ এইটাই হচ্ছে একটা ম্যাটেরিয়ালের সর্বোচ্চ স্ট্রেস। এর উপরে একটা ম্যাটেরিয়াল কখনো স্ট্রেস নিতে পারে না। আচ্ছা, it is the maximum stress of the material. এই সংজ্ঞাগুলো সবাই একটু আয়ত্ত করবেন সবাই। আচ্ছা, রাপচার স্ট্রেংথ, it is the stress of a material at failure. failure মানে হচ্ছে যখন কোনো একটা বস্তু ভেঙে যায়, বা রডের ক্ষেত্রে আমরা যখন বলবো যখন রডটা ছিঁড়ে যায় টানতে টানতে, তখন তাকে বলা হয় হচ্ছে রাপচার বা ফেইলার। মানে ফেইলারের সময় যে স্ট্রেস থাকে একটা বস্তুর মধ্যে, সেই স্ট্রেসকে বলা হয় রাপচার স্ট্রেংথ। সবার কাছে ক্লিয়ার? রাপচার স্ট্রেংথ সাধারণত আলটিমেট স্ট্রেংথ থেকে অনেক কম হয়। এই দেখেন, এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, আর রাপচার স্ট্রেংথ অনেকটা কম, অর্থাৎ গ্রাফের নিচের দিকে যত নিচে আসবে তত স্ট্রেস কমতে থাকবে, তাই না? তাহলে আলটিমেট স্ট্রেস সবচাইতে বেশি, এখান থেকে এতটুকু। আর রাপচার স্ট্রেংথ আরেকটু কম, অর্থাৎ এখান থেকে এতটুকু, এই যে এতটুকু। এখন আমি বলবো হচ্ছে হোয়াট ইজ অ্যাকচুয়াল রাপচার স্ট্রেংথ, এই জিনিসটা আর কি একটু আমি একবার বলবো। এটা অনেক জায়গায় জিজ্ঞেস করে, অনেক ভাই বোনকে জিজ্ঞাসা করতে পারে, তো আর কি আমি একটু বলে রাখছি। এই নতুন যে আসছেন মিউট করেন। আচ্ছা, ওকে, আমরা একটু খেয়াল করি সবাই। যখন কোনো একটা বস্তু ভেঙে যায় তখন সেই বস্তুর অভ্যন্তরীণ অবস্থা হয় অনেকটা এরকম। আমরা ফিগারটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে বস্তু ভেঙে যাওয়ার পর দুই দিক থেকে টানতেছে এবং স্টিলটা যখন ভেঙে যাচ্ছে তখন যেই বরাবর সে ভেঙে যাবে সেই বরাবর তার ক্রস সেকশনাল এরিয়া অনেক ছোট হয়ে যায়, ঠিক না? অ্যাটলিস্ট দুই একজন একটু মাঝে মাঝে আওয়াজ দিবেন। এটা কি দেখা যাচ্ছে বা এটা কি বুঝতে পারতেছেন কিছু? জি স্যার, দেখা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই যেখান থেকে ম্যাটেরিয়ালটা ভেঙে যাবে সেখানে কি হবে, সে সরু হয়ে যাবে, তাই না? জি স্যার। সরু হওয়ার ফলে তো ছিঁড়ে যায়। আচ্ছা, যাই হোক, জি স্যার। এই সরু হওয়াকে বলা হয় নেকিং, নেকিং অর
ন্যারোইং বলা হয়। ন্যারো মানে সরু হয়ে যাওয়া, ন্যারো মানে সরু, আর ন্যারোইং মানে সরু হয়ে যাওয়া। জি স্যার। মেকিং অর ন্যারোইং অফ স্টিল স্পেসিমেন অ্যাট ফেইলার, মানে ভেঙে যাওয়ার সময় স্টিল যে নমুনা তার মেকিং হচ্ছে অনেকটা এরকম। এখন ক্রস সেকশনাল এরিয়া যদি ছোট হয়ে যায়, তার মানে আমরা কি জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই এরিয়া, অর্থাৎ এরিয়া থাকে হচ্ছে নিচে। যদি এরিয়া আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং আমরা যদি ওই ছোট এরিয়া দ্বারা ভাগ করে স্ট্রেস বের করতে থাকি, তাহলে স্ট্রেসটা কি হবে, আস্তে আস্তে বাড়বে না কমবে? আমি খুব সিম্পল একটা কোশ্চেন করছি, ধরেন যে সিগমা সমান হচ্ছে স্ট্রেস সমান সমান লোড পি ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে কি এ। এখন এরিয়া যদি আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ একটা ভগ্নাংশ লব ঠিক আছে, ধরেন যে হর শুধু আস্তে আস্তে কমে যাচ্ছে, যদি হর আস্তে আস্তে কমে যায় তাহলে ভগ্নাংশের যে ভাগফল তার মান কি বাড়ে না কমে? কি ব্যাপার, এইসব জিনিসের অ্যান্সার দিতে না পারলে তো হবে না। 10/5 এই ভগ্নাংশের মান বেশি বড়, নাকি হচ্ছে 10/2 এর মান বেশি বড়? কোনটা বড়? অবশ্যই এইটা বড়। 5 দুগুণে 10, এটা হচ্ছে 5, তাই না? এটা হচ্ছে 5। অর্থাৎ হর যত কমবে, হর মানে নিচে যেটা থাকে, হর যত কমবে তত ভগ্নাংশের মান বাড়বে। তাহলে আস্তে আস্তে যদি নেকিং এর কারণে যদি এরিয়া ছোট হইতে থাকে, ক্রস সেকশনাল এরিয়া, তাহলে এইটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যত এরিয়া কমবে তত কি হবে, স্ট্রেস বাড়বে না? অবশ্যই জি স্ট্রেস স্যার। বাড়বে। এখন আমরা যদি ওই কম এরিয়াটা ব্যবহার করে স্ট্রেস বের করে গ্রাফে বসাই, তাহলে স্ট্রেসটা বাড়বে। কিন্তু আমরা যদি অরিজিনাল এরিয়া ব্যবহার করি, তখন তো আর স্ট্রেস বাড়বে না, তাই না? আচ্ছা, এইটাই হচ্ছে নেকিং। অর্থাৎ নেকিং এর কারণে এরিয়া ছোট হচ্ছে, এবং আমরা যদি ওই ছোট এরিয়া ব্যবহার করে স্ট্রেস বের করি এবং সেই স্ট্রেসকে যদি আমরা গ্রাফে বসাই, তখন অবশ্যই স্ট্রেসের মান আস্তে আস্তে বাড়বে। এবং ওই বাড়ার কারণে আমরা এই কার্ভটা পেয়ে থাকি, এখান থেকে এতটুকু। ঠিক আছে? ওই যে স্ট্রেস বাড়ছে ছোট এরিয়া ব্যবহার করার ফলে, এই কারণে আমরা এইটুকু আমরা ওইখান থেকে পাই। ঠিক আছে? এবং একে বলা হয় অ্যাকচুয়াল রাপচার স্ট্রেংথ। বাট এটা নর্মালি ব্যবহার করা হয় না, নর্মালি আমরা এইটাই ব্যবহার করি। অ্যাকচুয়ালি এটা কখনো প্রবলেমে বা কোনো এক্সাম্পল বা কোনো অঙ্কে ব্যবহার করা হয় না, জাস্ট এটা একটা জানার জন্য আমরা জানবো। অঙ্কে আমরা ব্যবহার করি আলটিমেট স্ট্রেংথ কখনো কখনো, আর কখনো কখনো ব্যবহার করি ইল্ড স্ট্রেংথ বা ইল্ড পয়েন্ট। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই অ্যাকচুয়াল রাপচার স্ট্রেংথ, এই ডট ডট লাইনটা কোথা থেকে আসছে? তো এরপরে আমরা একটা ছোট্ট জিনিস দেখবো, এটা হচ্ছে হুকস ল, হুকের সূত্র। বিজ্ঞানী হুকের নামানুসারে তাকে বলা হয় হুকের সূত্র। তো হুক বলে গেছে যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, বা স্ট্রেস হচ্ছে স্ট্রেনের সমানুপাতিক, বা বাংলায় বলতে গেলে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক। বিকৃতি যত বেশি হবে, পীড়ন তত বেশি হবে, একেই বলা হয় সমানুপাতিক। তাহলে সিগমা ইজ প্রপোর্শনাল টু ইপসাইলন, বা আমরা বলতে পারি সিগমা ইজ ইকুয়াল টু ই ইনটু ইপসাইলন। অর্থাৎ এখানে সমানুপাতিক চিহ্নের জায়গায় যদি আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করি, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক এখানে দিতে হয়, তাই না? আমরা সবাই জানি এই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে ই, এবং এই ই কে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি, অথবা ইয়ংস মডুলাস, ইয়ং এর গুণাঙ্ক অথবা মডুলাস অফ ইলাস্টিসিটি। সবার মনে থাকবে? জি স্যার। বলেন। আচ্ছা, তাহলে স্ট্রেস স্ট্রেনের সমানুপাতিক, এবং সমানুপাতিক ধ্রুবক অথবা ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি একেই বলা হয় হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ংস মডুলাস অথবা মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন একটা ব্যাপার দেখেন, আমি যখন ডায়াগ্রাম ব্যাখ্যা করছিলাম তখন বলছিলাম যে
প্রপোর্শনাল লিমিট পর্যন্ত হচ্ছে স্ট্রেস স্ট্রেনের সমানুপাতিক হয়। এটাও কিন্তু অনেকটা ওরকম, বা এটাও কিন্তু ওই একই জিনিস। অর্থাৎ প্রপোর্শনাল লিমিট পর্যন্ত হচ্ছে স্ট্রেস স্ট্রেইনের সমানুপাতিক। জাস্ট ওই কথাটা আমি এখানে উদ্ধ রাখছি আর কি, লিখি নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা জানলাম যে একটা বস্তুর মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে একটা ধর্ম, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। অর্থাৎ একই কথা, এখান থেকে আমরা যদি এই ইপসাইলনকে যদি এইদিকে পাঠাই দেই, সমান চিহ্নের এইদিকে যদি পাঠাই দেই, তাহলে কি হবে? সিগমা ডিভাইডেড বাই ইপসাইলন, অর্থাৎ স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। অর্থাৎ স্ট্রেস এবং স্ট্রেনের অনুপাতকেই বলা হয় ইয়ং এর গুণাঙ্ক, ইয়ংস মডুলাস অথবা মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, এখন ডিয়ার স্টুডেন্টস আমরা একটা ছোট্ট ফর্মুলা দেখবো, ঠিক আছে? এই ফর্মুলাটা এখন অঙ্কে ব্যবহৃত হবে। এই ফর্মুলাটা হচ্ছে অ্যাক্সিয়াল ইলংগেশন। অ্যাক্সিয়াল ইলংগেশন অর্থাৎ অ্যাক্সিস বরাবর যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেটা। ধরেন যে সাপোজ কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট একটা জায়গাতে সাপোর্ট দেওয়া আছে, হ্যাঁ, এবং আমরা কি করতেছি, আমরা হচ্ছে বস্তুটাকে এইভাবে টান দিচ্ছি নিচের দিকে। তাহলে এই বস্তুটা কি হবে? এই বস্তুটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, এই বস্তুর দৈর্ঘ্য কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে। ধরলাম যে বস্তুটার দৈর্ঘ্য এতটুকু বাড়লো, ঠিক আছে? এই বস্তুর দৈর্ঘ্য আসলে যতটুকু বাড়বে এইটুকুতে আমরা বলবো হচ্ছে ইলংগেশন ডেল্টা, হ্যাঁ। এবং এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সিয়াল ইলংগেশন, কারণ এই বস্তুটার অ্যাক্সিস হচ্ছে এই বরাবর, দৈর্ঘ্য বরাবর থাকে হচ্ছে অ্যাক্সিস। সবাই মাথায় রাখবেন, কোনো একটা বস্তুর লেন্থ বরাবর বা দৈর্ঘ্য বরাবর তার অ্যাক্সিস থাকে। তাহলে যেহেতু তার দৈর্ঘ্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তার দৈর্ঘ্য যেহেতু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই কারণে আমরা এই প্রসারণ বা এই বৃদ্ধি পাওয়াকে বলছি অ্যাক্সিয়াল ইলংগেশন, এবং তাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করছি, ডেল্টা। এই ইলংগেশনের পরিমাণটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে বের করতে পারি, ঠিক আছে? এবং সেই ফর্মুলাটা হচ্ছে দেখতে অনেকটা এরকম, এই যে অ্যাক্সিয়াল ইলংগেশন সমান PL বাই AE, যেখানে P হচ্ছে অ্যাক্সিয়াল লোড, L হচ্ছে বস্তুটার যে অরিজিনাল যে দৈর্ঘ্য, আসল যে দৈর্ঘ্য সেটা, A হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, তারপরে E হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। PL বাই AE, এটা সবাই একটু মাথায় রাখবেন, PL বাই AE। এটা এই হুকের ফর্মুলা থেকেই দেখানো যায় আর কি, PL বাই AE। আচ্ছা, এখন P বাই A, দেখেন এখানে একটা ছোট্ট জিনিস আছে, P বাই A। P বাই A মানে আমরা সবাই জানি স্ট্রেস, সিগমা। মানে P বাই A এর ভ্যালু যদি আমরা এখানে সিগমা বসাই দেই, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সিগমা ইনটু L ডিভাইডেড বাই E। এটাও যা, এটাও তাই। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু PL বাই AE অথবা সিগমা L বাই E, এটা আমরা পাইলাম। এই ফর্মুলাটা এখন আমরা অঙ্কে ব্যবহার করব। এখানে একটা ছোট্ট প্রবলেম আমি এখানে সলভ করেছি, এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 212, পেজ নাম্বার 40। এটা অনুশীলনী অঙ্ক, এটা বইতে সলভ করা নাই, এটা আমি এখানে সলভ করছি। এখানে সবাই একটু মাথায় রাখেন, আমরা এখন যে টপিকসটা পড়ছি, ঠিক আছে, সেই টপিকসটা হচ্ছে স্ট্রেন। মেনলি আমরা দেখছিলাম যে লেকচার 2 এর শুরুতেই ছিল হচ্ছে কি স্ট্রেন বা বিকৃতি, এবং এখানে আমরা মেনলি অ্যাক্সিয়াল স্ট্রেন নিয়ে আলাপ আলোচনা করব। আমরা কি স্ট্রেন নিয়ে আলাপ আলোচনা করব? অ্যাক্সিয়াল স্ট্রেন বা দৈর্ঘ্য বা অক্ষ বরাবর যে বিকৃতি হয় সেই বিকৃতি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। অর্থাৎ এই টপিকটার নাম হচ্ছে স্ট্রেস এন্ড স্ট্রেন সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল লোড। স্ট্রেস এন্ড স্ট্রেন সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল লোড। সাবজেক্টেড টু মানে হচ্ছে কোনো কিছুতে পতিত হওয়া, অর্থাৎ যে বস্তু অ্যাক্সিয়াল লোডে থাকে সেই বস্তুর অ্যাক্সিয়াল স্ট্রেস এবং স্ট্রেন নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা জিনিস,
অ্যাক্সিয়াল স্ট্রেস, অ্যাক্সিয়াল স্ট্রেন। এরপরে এর থেকে একটু মানে একটু এক ধাপ জটিল বা ক্রিটিক্যাল জিনিস হয়তো আসবে, সেগুলো হচ্ছে শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেন। তো আমরা এখন যেটা স্টাডি করছি এটা হচ্ছে সবচেয়ে সহজ, অ্যাক্সিয়াল স্ট্রেস এবং অ্যাক্সিয়াল স্ট্রেন নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। তাহলে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখেন যে বলা হচ্ছে তার রিজিড বার এবিসি। রিজিড মানে হচ্ছে দৃঢ়, রিজিড মানে দৃঢ়, অর্থাৎ যে বস্তুর দৈর্ঘ্য মানে সরি যে বস্তুর উপরে বল অ্যাপ্লাই করলে যে বস্তুর দৈর্ঘ্য আসলে পরিবর্তিত হয় না বা যে বস্তু বিকৃত হয় না, তাকে আমরা বলি হচ্ছে রিজিড বস্তু বা দৃঢ় বস্তু। এই রিজিড বার এবিসি শোন ইন ফিগার। এই যে এখানে আমরা ফিগারটা আগে দেখি, এটা হচ্ছে ফিগার, এটা হচ্ছে একটা বার এবিসি এবং এই বারকে আমরা চিন্তা করছি দৃঢ় হিসেবে, দৃঢ় একটা বার। আমরা দেখতেই পাচ্ছি যে এই বারকে এখানে একটা স্টিল বারের মাধ্যমে সাপোর্ট দেওয়া আছে এবং কোনো একজন ব্যক্তি তাকে কি পরিমাণ ফোর্স দিয়ে ডান দিক থেকে নিচের দিকে টানতেছে, তাই না? এবং সে এ বিন্দুতে সে পিন সাপোর্টেড বা সে হচ্ছে পিন বা হিঞ্জ সাপোর্ট দ্বারা সে সাপোর্টেড অবস্থায় আছে। আচ্ছা, আমরা কি পুরো জিনিসটা চিন্তা করতে পারছি? খুবই সহজ একটা জিনিস, একটা বার আছে, এখানে সে তাকে পিন দ্বারা সাপোর্ট দেওয়া আছে, পিন সাপোর্ট। পিন মানে হচ্ছে এমন সাপোর্ট যে সাপোর্টকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরতে পারে, পিন সাপোর্ট। আচ্ছা, এবং তাকে একটা স্টিলের মাধ্যমে এখানে সাপোর্ট দেওয়া আছে, একটা স্টিল বারের মাধ্যমে এখানে সাপোর্ট দেওয়া আছে এবং কোনো একজন তাকে এখানে পি পরিমাণ ফোর্স দিয়ে তাকে এদিকে নিচের দিকে টানছে। আমরা সিম্পলি বুঝতে পারতেছি যে যদি পি পরিমাণ ফোর্স দিয়ে টানা হয় তাহলে এই যে বার আছে এটা কি হবে, এটা আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে, এটা আস্তে আস্তে কি এরকম হইতে থাকবে, অর্থাৎ স্টিলের এই স্টিলটা আস্তে আস্তে কি হবে, দৈর্ঘ্য বাড়তে থাকবে। এই স্টিলের দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তে থাকবে, আমরা যত পি এর মান বাড়াবো তত দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তে থাকবে। সেখানে আমরা পরে আসছি, আগে আমরা অঙ্কটা দেখি। এখানে বলা আছে রিজিড বার এবিসি ইজ হিঞ্জড এট এ, পিন যা হিঞ্জ তাই। এ বিন্দুতে হিঞ্জ করা আছে বা পিন দেওয়া আছে এবং সাপোর্টেড বাই এ স্টিল রড এট বি, এবং বি বিন্দুতে, যেটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে একটা স্টিল রডের মাধ্যমে তাকে সাপোর্ট দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি। ডিটারমিন দ্য লার্জেস্ট লোড পি দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড এট সি, এটা হচ্ছে সি পয়েন্ট, অর্থাৎ সর্বোচ্চ যে লোড পি সেটা বের করো, অর্থাৎ সি বিন্দুতে আমরা সর্বোচ্চ কত লোড পি অ্যাপ্লাই করতে পারি যদি, এখন সেই শর্তগুলো আবার আসবে, আবারও আমাদেরকে শর্ত জুড়ে দেওয়া হবে এবং সেই শর্তের উপর ভিত্তি করে আমরা পি এর মান বের করব, ঠিক আগের মতোই। ইফ দ্য স্ট্রেস ইন দ্য স্টিল রড ইজ লিমিটেড টু 30 কেএসআই, যদি স্টিল রডের মধ্যে স্ট্রেস মাত্র 30 কেএসআই হয়, এর বেশি কখনোই না হয়, এবং ভার্টিক্যাল মুভমেন্ট অফ এন্ড সি মাস্ট নট এক্সিড 0.1 ইঞ্চি। এখানে নো না, এখানে একটু কারেকশন করে নিন, এখানে নট হবে, মাস্ট নট এক্সিড, ঠিক আছে? এখানে কি হবে, এখানে হবে হচ্ছে নট, মাস্ট নট এক্সিড 0.1 ইঞ্চি, অর্থাৎ সি বিন্দুর যে ভার্টিক্যাল মুভমেন্ট এটা কখনোই 0.1 ইঞ্চি থেকে বেশি হবে না। তাহলে এখানে দুইটা শর্ত আছে, একটা হচ্ছে স্টিল বারের যে স্ট্রেস সেটা 30 কেএসআই এর বেশি হবে না, আর আরেকটা শর্ত হচ্ছে যে সি প্রান্তের, এন্ড মানে প্রান্ত, সি প্রান্তের যে ভার্টিক্যাল মুভমেন্ট সেটা কখনো 0.1 ইঞ্চি থেকে বেশি হবে না। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে আগে এই স্ট্রাকচারের এই বারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, ফ্রি বডি ডায়াগ্রাম, অর্থাৎ এই বারের উপরে বাইরে থেকে কি কি ফোর্স কাজ করছে আমরা সেটা আগে এখানে দেখাবো। ওকে, দেখেন আমরা আগে বার ড্র করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই স্টিল রডটা একে এভাবে সাপোর্ট দিয়ে রাখছে উপরের দিকে, তাই আমরা উপরের দিকে তীর চিহ্নের মাধ্যমে আমরা দেখাইলাম যে বারকে সাপোর্ট দেওয়া আছে এখানে, এবং স্টিলের যে ফোর্স তাকে আমরা ধরলাম হচ্ছে পিএসটি, এসটি মানে স্টিল। আচ্ছা, আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? জি স্যার। একটু মনোযোগ দিলে আসলে বুঝতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেখেন, জি স্যার।
আমরা দুইটা পিন সাপোর্টের রিয়াকশন দেখাইলাম। আমরা দেখাইলাম যে স্টিল দ্বারা সাপোর্ট দেওয়া আছে এবং আমরা দেখাইলাম যে পি পরিমাণ ফোর্স দ্বারা তাকে টানা হচ্ছে। প্রথমে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম এই বারের, এবিসি বারের। এবং আমরা ধরে নিব যে এই স্টিল বার ইকুইলিব্রিয়ামে আছে। সবসময় যে কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করার শুরুতে ধরে নিতে হয় যে সেই স্ট্রাকচার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে। আর যখনই সাম্যাবস্থায় আছে তখনই আমরা বলতে পারি যে মোমেন্টের সামেশন হচ্ছে 0। খুব সিম্পল। সাম্যাবস্থায় থাকা মানে আমরা বলতে পারি যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন হচ্ছে 0। তাহলে আমরা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন 0 লিখলাম এবং আমরা ক্লকওয়াইজ মোমেন্টকে ধরলাম পজিটিভ। আপনারা মেকানিক্স কোর্সে এগুলো সব দেখে আসছেন যে হোয়াট ইজ মোমেন্ট, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, কিভাবে ফোর্সের মোমেন্ট নিতে হয়, সব আপনারা এই আগের সেমিস্টারে সব দেখে আসছেন মেকানিক্স কোর্সে। জি স্যার, জি স্যার। তাহলে এখন আমরা এ বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিব এবং মোমেন্টের সামেশনকে 0 লিখব। সামেশন মানে যোগফল। তাহলে দেখেন এ বিন্দুর সাপেক্ষে পিএসটি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করে। এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা ঘোরাতে চাচ্ছে, সে কারণে নেগেটিভ ফোর্স ইনটু ডিসটেন্স, অর্থাৎ ফোর্স হচ্ছে পিএসটি আর ডিসটেন্স হচ্ছে 2 ফিট। এই যে এ বিন্দু থেকে এই ফোর্সের যে লাইন অফ অ্যাকশন বা ক্রিয়া রেখা, এই ফোর্সের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব হচ্ছে 2 ফিট। সেটা এখানে আমরা বসাই দিচ্ছি, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাই হচ্ছে মোমেন্ট। একইভাবে পি, তাহলে এ বিন্দুর সাপেক্ষে পি ফোর্সের মোমেন্ট কত হবে? পি ইনটু ডিসটেন্স, আর ডিসটেন্স হচ্ছে এখানে 3 আর 2 কত হয়? 5 ফিট। এ বিন্দু থেকে পি ফোর্সের ডিসটেন্স কত? 5 ফিট। সেটা আমরা এখানে বসাই দিলাম। পি ইনটু 5 যে দিয়েছেন স্যার, 2 আর 3 যোগ করে কি 5 হয়েছে? হ্যাঁ অবশ্যই। 3 আর 2 জি স্যার। আচ্ছা আচ্ছা, সাপোর্টেরটা যে বি বিন্দুতে সাপোর্ট আসলে সাপোর্টটা কি হবে? মানে এটা কি কোনো আসবে, সাপোর্টে কোনো ম্যাথে আসবে? দেখেন এখানে সাপোর্ট যে রিঅ্যাকশন গুলো আছে এই এর কোনো মোমেন্ট আসবে না। 0.5 ইঞ্চি দেখলাম। 0. বুঝলাম না। ওই যে এ বিন্দুটা 0.5 ইঞ্চি। 0.5 ইঞ্চি স্কয়ার, এটা হচ্ছে স্টিলের এরিয়া। এটা হচ্ছে এ না, এটা হচ্ছে এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে স্টিলের এরিয়া। হ্যাঁ বুঝতে পারছি। সরি, এটা আমার প্রথমে বলে দেওয়া উচিত ছিল। এখানে দেওয়া আছে যে স্টিলের যে রড আছে, এই রডের দৈর্ঘ্য এল হচ্ছে 4 জি ফিট। স্যার, মানে এই রডের দৈর্ঘ্যটা এরিয়াটা আছে 0.5 ইঞ্চি। মানে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.5 ইঞ্চি, কখনোই না ইঞ্চি স্কয়ার বা স্কয়ার ইঞ্চি, এভাবে বলবেন, ঠিক আছে? স্কয়ার ইঞ্চি। হ্যাঁ, বা ইঞ্চি স্কয়ার, রাইট, বর্গ ইঞ্চি আর কি। আর স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর মান দেওয়া আছে এত পিএসআই। পিএসআই মানে পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। পাউন্ড পার স্কয়ার, পাউন্ড পার স্কয়ার না, পাউন্ড পার স্কয়ার ইঞ্চি, মানে প্রতি বর্গ ইঞ্চিতে কত পাউন্ড সেটা। হ্যাঁ। তো দেখেন তাহলে আমরা মোমেন্ট নিয়ে বের করলাম এত, এবং এখান থেকে আমরা লিখতে পারি, হ্যাঁ, এবং এখান থেকে আমরা লিখতে পারি যে 5p ইজ ইকুয়াল টু 2pst। এই পাশে নিয়ে গেলাম। ওকে, এইটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম, ঠিক আছে? আমরা এই সমীকরণটা বারবার ব্যবহার করব। তাহলে এখন দেখেন আমরা শর্ত নাম্বার 1 নিয়ে আগে কাজ করব এবং শর্ত নাম্বার 2 নিয়ে তারপর কাজ করব। শর্ত নাম্বার 1 কি ছিল? স্টিল রডের স্ট্রেস লিমিটেড টু 30 psi, 30 psi এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে এখন আমরা খুব সিম্পলি বুঝতে পারি যে যদি এখানে আমরা চাপ দেই বা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই স্টিলের মধ্যে কি হবে? টেনসাইল স্ট্রেস তৈরি হবে, তাই না? সবাই একটু চিন্তা করেন, খুব সহজে বুঝতে পারবেন যে এখানে যদি আমরা প্রেসার দেই তাহলে এই যে মানে পিন সাপোর্ট তো নিচের দিকে আসবে না, পিনকে কেন্দ্র করে এটা ঘুরতে পারে, আর তার মানে হচ্ছে এই বার আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে এবং এই স্টিলের রডটা আস্তে আস্তে প্রসারিত হবে বা দৈর্ঘ্য বাড়তে থাকবে, এবং এর ফলে কি হবে? এই স্টিলের মধ্যে টেনসাইল স্ট্রেস তৈরি হবে। সেই টেনসাইল স্ট্রেস সর্বোচ্চ কত হতে পারবে? 30 psi। তাহলে বেসড অন টেনসাইল স্ট্রেস অফ স্টিল রড, টেনসাইল স্ট্রেসের উপর ভিত্তি করে আমরা কি পাই? ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া, আমাদের সেই চিরচেনা ফর্মুলা। স্টিলের ফোর্স সমান স্টিলের স্ট্রেস ইনটু স্টিলের ক্রস সেকশনাল এরিয়া। স্ট্রেস দেওয়া আছে 30, আমরা বসাই দিলাম, এবং ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.5 ইঞ্চি স্কয়ার। আমরা এই মাত্র দেখলাম অঙ্কে দেওয়া আছে 0.5 ইঞ্চি স্কয়ার। তাহলে আমরা পাইলাম কত? 15 কিপস বা 15 কিলো পাউন্ড। অর্থাৎ স্টিলের মধ্যে কতটুকু ফোর্স বা কতটুকু ফোর্স তৈরি হবে? 15 কিলো পাউন্ড, এটা আমরা পাইলাম, তাই না?
তাহলে এখন আমরা এই 1 নম্বর সমীকরণে এই মানটা বসাই দিলে আমরা পেয়ে যাব পি এর মান। ঠিক আছে না? এই দেখেন আমরা 1 নম্বর সমীকরণে আমরা এই পিএসটি এর মানটা বসাই দিব। পিএসটি এর মান কত? 15। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে p সমান সমান 2/5, 5 কে এদিকে আমরা পাঠাই দিলে ভাগ হবে 2/5 ইনটু পিএসটি, 2/5 ইনটু পিএসটি ফ্রম নাম্বার 1। আমরা পিএসটি এর মান বসাই দিয়ে আমরা পেয়ে গেলাম কত? 6 কিলো পাউন্ড। কিপস মানে হচ্ছে কিলো পাউন্ড। তাহলে আমরা কি পাইলাম যে যদি স্টিলের টেনসাইল স্ট্রেস 30 কেএসআই এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হয় তাহলে আমরা সর্বোচ্চ কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে পারবো? মাত্র 6 কিলো পাউন্ড। এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এইখানে যদি আমরা 6 কিলো পাউন্ড ফোর্স দ্বারা নিচের দিকে টান দেই তাহলে স্টিলের টেনসাইল স্ট্রেস কত হবে? কত হবে? 30 কেএসআই হবে। মানে 1 নম্বর শর্ত পূরণ হইল। ওকে, এখন হচ্ছে শর্ত নাম্বার 2, বেসড অন মুভমেন্ট অফ সি এন্ড। এখানে আরেকটা শর্ত দেওয়া ছিল যে সি প্রান্তের মুভমেন্ট 0.1 ইঞ্চি থেকে বেশি হইতে পারবে না। তাহলে আমরা এখন তার উপর ভিত্তি করে আরেকটা পি এর মান বের করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু মনোযোগ দেই। আমরা এখন আমরা একটা ডায়াগ্রাম ড্র করব যে যদি আমরা পি এর মানটা আস্তে 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 অনেক বাড়াতে থাকি তাহলে এই যে বার আছে এবিসি বার, এটা কিভাবে আস্তে আস্তে বিকৃত হবে বা কিভাবে আস্তে আস্তে সরবে এর একটা ডায়াগ্রাম আমরা ড্র করব। আমি আগেও বলছি আবারও বলি যে যদি আমরা আস্তে আস্তে পি এর মানটা বাড়াতে থাকি তাহলে স্টিলটা কি হবে? আস্তে আস্তে দৈর্ঘ্যে বাড়তে থাকবে, কারণ এর উপরে টান পড়বে। আর এই টান পড়ার কারণে দৈর্ঘ্যে বাড়তে থাকবে এবং এই বার কি হবে? আস্তে আস্তে এইভাবে নিচের দিকে নামতে থাকবে, তাই তো নাকি? অর্থাৎ এইটা দেখতে অনেকটা এরকম হবে। এখন দেখেন এই ডায়াগ্রামটা বুঝতে পারেন কিনা। অর্থাৎ এবিসি বার আগে ছিল এরকম, ফোর্স অ্যাপ্লাই করার ফলে আস্তে আস্তে কি রকম হতে থাকবে? আস্তে আস্তে এরকম হইতে থাকবে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মুভমেন্ট ডায়াগ্রাম অফ বার। এটা কি বোঝা গেছে? এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, এটা আপনার লোড দেওয়ার পরে এই পর্যন্ত আর কি ইয়া হলো স্যার, আর কি দেবে গেল আর কি। এই পর্যন্ত মানে বারটা মুভ করলো, হ্যাঁ, বারের মুভমেন্ট হইলো। আমরা ইঞ্জিনিয়ারিং শব্দগুলো ব্যবহার করা শিখবো আমাদের কথার মধ্যে, যেহেতু আমরা সবাই ইঞ্জিনিয়ার হবো, তাই না? ইঞ্জিনিয়ারিং টার্মগুলো ব্যবহার করতে পারলে খুবই ভালো। আমরা কি বলবো? আমরা বলবো যে এখানে লোড অ্যাপ্লাই করার ফলে এই বার আস্তে আস্তে কি হইলো? এটা এই বারের মুভমেন্ট হইলো। মুভমেন্ট মানে হচ্ছে নড়াচড়া। মুভমেন্ট হওয়ার ফলে সেই বারটা লাস্টে এসে এরকম একটা অবস্থায় আসলো। এই ডায়াগ্রামকে আমরা বলতেছি মুভমেন্ট ডায়াগ্রাম, বা এটাকে আমরা বলতে পারি ধরেন যে ডিফর্মেশন ডায়াগ্রাম, যে ডিফর্মেশন হওয়ার পরে যা হইলো তাই। জিনিসগুলো একটু বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং। সলিড মেকানিক্স যদি একটু বুঝতে পারেন জিনিসটা খুব মানে পড়তে ভালো লাগবে আর কি। আচ্ছা, তাহলে দেখেন এই বরাবর কি ছিল? এই বরাবর ছিল হচ্ছে স্টিল রড, এবং এইটা হচ্ছে স্টিল রডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পেয়েছে সেইটা, অর্থাৎ ডেল্টা এসটি। এসটি কিন্তু সাবস্ক্রিপ্ট, এসটি কিন্তু ডেল্টা এর নিচে হবে, পাশাপাশি লিখেন না, আবার এসটি নিচে হবে। অর্থাৎ দেখেন সাপোজ আমি জাস্ট ড্র করে দেখাচ্ছি একবার। তো এখানে তো ড্র করার মতো অবস্থা আসলে নাই। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি এটা? আচ্ছা দেখেন, ধরেন যে এইটা হচ্ছে একটা স্টিল বার, সরি আমাদের যে মেন বার সেটা, এটা হচ্ছে স্টিল রড, এর মাধ্যমে সাপোর্ট দেওয়া আছে। এই স্টিল রডের দৈর্ঘ্য কিন্তু অ্যাক্সিয়াল দৈর্ঘ্য বাড়তে পারে কমতে পারে, এখানে হচ্ছে কি হবে? বাড়বে। তাহলে এইখানে লোড দেওয়ার ফলে কি হবে? এই বারটা আস্তে আস্তে সাপোর্টকে কেন্দ্র করে ধরেন যে এরকম ভাবে ঘুরতে থাকবে। তাহলে যদি এরকম হয় তাহলে এখান থেকে এতটুকু, এই যে এতটুকুকে আমরা কি বলবো? এতটুকুই তো স্টিলটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে নাকি? এই স্টিলের রডটাতে এতটুকুই বাড়বে নাকি? খুব সিম্পলি আমরা বুঝতে পারি, তাই না? এতটুকু হচ্ছে বৃদ্ধি পাবে, এবং সেই কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে ডেল্টা অফ স্টিল। মানে স্টিলের লেন্থ যতটুকু বৃদ্ধি পাইলো তাকে আমরা বলতেছি ডেল্টা।
এবং এইটা কিন্তু দেখেন স্টিলের অ্যাক্সিয়াল ইলংগেশন, অর্থাৎ স্টিলের রডটা অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ডেল্টা পরিমাণ। ওকে, এবং অঙ্কে দেওয়া আছে যে এই সি প্রান্ত সর্বোচ্চ, এর ভার্টিক্যাল মুভমেন্ট সর্বোচ্চ কত হইতে পারবে? মাত্র 0.1 ইঞ্চি, এর বেশি কখনোই হতে পারবে না। তাহলে আমরা দেখেন মুভমেন্ট ডায়াগ্রামটা আমরা ড্র করার পর আমরা এই জিনিসটা পাইলাম। এখন আমরা এখানে সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করব বা সদৃশ ত্রিভুজের কনসেপ্ট আমরা ব্যবহার করব। এখানে দুইটা ত্রিভুজ আছে দেখেন, একটা হচ্ছে ছোট ত্রিভুজ, এইটা হচ্ছে একটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ হচ্ছে টোটালটা এই যে এখান থেকে এইটা। এবং এই দুইটা ত্রিভুজ একটা আরেকটা সদৃশ বা সিমিলার, এবং সিমিলার দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অর্থাৎ দেখেন একটু খেয়াল করেন যে আমরা এখন সমীকরণ লিখব, ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ এই দুইটা একটা আরেকটার সঙ্গে সিমিলার বা সদৃশ। তাহলে আমরা বলতে পারি যে ছোট ত্রিভুজের এই বাহু অর্থাৎ ডেল্টা এসটি ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের এই হরিজন্টাল বাহু টু সমান সমান বড় ত্রিভুজের, আগে আমরা কোন বাহু নিয়েছিলাম? আগে আমরা নিয়েছিলাম ছোট ত্রিভুজের এই বাহু। তাহলে এখন আমরা প্রথমে কোনটা নিব? বড় ত্রিভুজের সেই একই বাহু, তাই না? অনুরূপ বাহু অর্থাৎ 0.1 ইঞ্চি। বড় ত্রিভুজের এই বাহু ডিভাইডেড বাই বড় ত্রিভুজের হরিজন্টাল বাহু মানে 5। বুঝতে পারছেন ব্যাপারটা? দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের আমরা অনুরূপ বাহুগুলা অনুপাত আমরা সমান লিখতে পারি, এটা জ্যামিতিকভাবে প্রমাণিত। আমরা কিন্তু উল্টাভাবেও লিখতে পারতাম, দেখেন আমরা এভাবে লিখতে পারতাম যে ছোট ত্রিভুজের হরিজন্টাল বাহু 2 ডিভাইডেড বাই ডেল্টা এসটি, ছোট ত্রিভুজের এই বাহু ডিভাইডেড বাই এই বাহু সমান বড় ত্রিভুজের এই বাহু ডিভাইডেড বাই এই বাহু। এবার কি বুঝতে পারছেন ব্যাপারটা? আশা করি বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা এসটি সমান এত, জাস্ট আমরা বজ্র আর গুণ করে আমরা পাইলাম। আর আমি একটু আগে ফর্মুলা দেখায় আসছি যে স্টিলের বা যে কোনো পদার্থের অ্যাক্সিয়াল ইলংগেশন সমান হচ্ছে পিএল বাই এই। এই যে এখানে ছিল ডেল্টা সমান পিএল বাই এই, ঠিক আছে না? জি স্যার। আমরা জাস্ট ওইটা এখানে বসাই দিছি, আর কিছু না। ডেল্টা এসটি তাহলে পিএল বাই এই, আর টোটালটার নিচে আমরা এসটি লিখছি, অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিসের জন্য হবে? স্টিলের জন্য হবে। তাহলে আমরা বসাই দিলাম ডেল্টা সমান পিএল বাই এই, এবং প্রত্যেকটাকে আমরা এবার ভেঙে ভেঙে আমরা মান বসাই দিব, আর কোনো কাজ নাই আমাদের। দেখেন পিএসটি কে আমরা পিএসটি রাখলাম, দেখেন এটা কিন্তু শুধু পি না, এটা কিন্তু পিএসটি। এসটি বারবার লেখা ঝামেলা, তাই আমরা একবারে লিখছি। তাহলে পিএসটি ইনটু এই যে এল মানে কি? স্টিলের লেন্থ। দেখেন স্টিলের লেন্থ অঙ্কে দেওয়াই আছে, অঙ্কে দেওয়া আছে কত? 4 ফিট। আমরা 4 ফিটকে 12 দ্বারা গুণ করে আমরা ইঞ্চিতে বসাইলাম, 4 12 48 ইঞ্চি, ডিভাইডেড বাই স্টিলের ক্রস সেকশনাল এরিয়া এ 0.5 ইঞ্চি স্কয়ার আমরা বসাই দিলাম। আর মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে কত? ই। আমরা ই এর মান অঙ্কে দেওয়া আছে পিএসআই, আমরা সেটা আমরা বসাই দিলাম। আমরা প্রত্যেকটা মান অঙ্কে দেওয়াই আছে, জাস্ট এখানে আমরা সমীকরণে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা ক্যালকুলেটর প্রেস করলে আমরা পেয়ে যাচ্ছি পিএসটি সমান এত পাউন্ড। এবং আমরা যে 1 নাম্বার সমীকরণ ছিল, ওই যে নাম্বার 1 ইকুয়েশন, অর্থাৎ মোমেন্ট সমান 0 লিখে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম, সেই সমীকরণে আমরা একইভাবে আবার পিএসটি এর মানটা বসাই দিব। 1 নাম্বার সমীকরণ থেকে আমরা পাই পি সমান 2/5 ইনটু পিএসটি। দেখেন আমরা একবারে মানটা এখানে বসাই দিয়েছি, আর কিছু করি নাই। তাহলে পিএসটি এর মানটা এখানে বসানোর পরে আমরা পি এর মান পাইলাম কত? এত পাউন্ড, অথবা আমরা বলতে পারি 4.8 কিপস। পাউন্ডকে 1000 দিয়ে ভাগ দিলে আমরা পাবো কিলো পাউন্ড বা কিপস। তাহলে 4.8 কিপস। আচ্ছা, এই পর্যন্ত কি কারোর কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? কোশ্চেন থাকলে একটু করেন, কোশ্চেন থাকলে আমরা একটু আওয়াজ দেই। স্যার সমস্যা নাই আপাতত।
আচ্ছা, আপাতত সমস্যা না থাকলেই হবে আর কি, একটু দেখলেই আপনারা একদম 100% ক্লিয়ার হবেন। সবসময় জি হয়তো স্যার, এটা class- স্যার আমি দুঃখিত স্যার আমার ওই আচ্ছা, আপনার কথা আসলে কেটে যাচ্ছে, আমি আপনার কথা আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, আচ্ছা তাহলে আমরা দুইটা শর্ত থেকে আমরা দুইটা পি পাইলাম, দেখেন। কারেন্ট আচ্ছা, স্ট্রেসের উপর ভিত্তি করে আমরা পি পাইলাম হচ্ছে 6 কিপস, আর ভার্টিক্যাল প্রান্তের মুভমেন্ট সর্বোচ্চ 0.1 ইঞ্চি হবে, এর উপর ভিত্তি করে আমরা পি এর মান পাইলাম কত, 4.83 কিপস। তাহলে এখন সর্বোচ্চ আমরা কত পি অ্যাপ্লাই করতে পারবো যদি এই দুইটা শর্তকেই ফুলফিল করতে হয়? যদি এই দুইটা শর্তকেই ফুলফিল করতে হয় তাহলে আমরা সর্বোচ্চ কতটুকু লোড অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই এই দুইটার মধ্যে যেটা কম সেটা, অর্থাৎ 6 কিপস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ভার্টিক্যাল এই যে সি প্রান্তের মুভমেন্ট 0.1 ইঞ্চি থেকে বেশি হবে, মানে এটা কিন্তু কোনোভাবেই অ্যালাউড না, কোনোভাবেই তা হওয়া যাবে না। তাই আমরা 6 কিপস কি অ্যালাউ করতে পারবো? আমরা অ্যালাউ করতে পারবো না। আমরা অ্যালাউ করতে পারবো কতটুকু? 4.8 কিপস। তাহলে লার্জেস্ট লোড পি দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড, অর্থাৎ সর্বোচ্চ আমরা সবচেয়ে বেশি আমরা লোড পি অ্যাপ্লাই করতে পারবো হচ্ছে 4.83 কিলো পাউন্ড, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যখন এই দুইটা শর্ত দেয়া থাকবে তখন দুইটা শর্ত থেকে আমরা যেইটা কম পাবো আমরা সেই ভ্যালুটা ব্যবহার করব। আমি কি সবাইকে বোঝাতে পারছি? অর্থাৎ 4.83 কিপ যদি আমরা লোড অ্যাপ্লাই করি তাহলে ভার্টিক্যাল প্রান্তের মুভমেন্টও 0.1 ইঞ্চি হবে, আর এই স্টিলের যে এই যে স্টিল রড, এই যে এর টেনসাইল স্ট্রেস এটা 30 psi এর থেকে কম হবে, অর্থাৎ দুইটা শর্তই পূরণ হবে। যদিও এখানে বলা আছে লার্জেস্ট, এই লার্জেস্টের অর্থ হচ্ছে যে আমরা নিরাপদভাবে সর্বোচ্চ কত লোড দিতে পারবো এই অর্থে। আবার এরকম মনে করেন না যে লার্জেস্ট মানে হচ্ছে দুইটার মধ্যে সবচেয়ে বড়, তা কিন্তু কখনোই না। আমরা নিরাপদভাবে সর্বোচ্চ কত লোড দিতে পারবো এটাই হচ্ছে লার্জেস্ট লোড, এবং এটা হচ্ছে দুইটার মধ্যে যেটা কম সেটা 4.8 কিপস। তাহলে এই ছিল হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, ঠিক আছে? জি স্যার। আমরা এই একই এক্সাম্পল আরেকটা দেখবো, সেম এক্সাম্পল, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। তার আগে আমরা ছোট্ট একটা জিনিস জানবো, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। সবাই শুনছেন কিনা জানি না, সবার শোনার কথা, ক্লাস 9-10 এর বিজ্ঞান বইতে ছিল। জি স্যার, শুনছি তো। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত হচ্ছে কোনো একটা বস্তুকে যখন আমরা সংকুচিত করি অথবা প্রসারিত করি তখন তার যে সাইড থেকে যে স্ট্রেন হয় বা বিকৃতি হয়, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এর অনুপাতকেই বলে পয়সন রেশিও। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ইংলিশে বলে ট্রান্সভার্স স্ট্রেন, আর দৈর্ঘ্য বিকৃতিকে বলে হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেন। এই দুটো রেশিওকেই বলা হয় পয়সনের অনুপাত। The ratio of transverse strain to axial strain is known as Poisson's ratio. সবসময় নেগেটিভ হয়, এর মান সবসময় নেগেটিভ হয়। নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে একটা বাড়লে আর একটা কমে, একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হয় আর কি। আর এটাকে ডিনোট করা হয় নিউ দ্বারা, গ্রিক অ্যালফাবেট নিউ। জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটা জিনিস আমি দেখাবো। ধরেন যে সাপোজ কোনো একটা বস্তুকে যদি আমরা ধরেন যে এই বস্তুটাকে যদি আমরা সাপোজ এইভাবে লোড অ্যাপ্লাই করি, টানতে থাকি, তাহলে বস্তুটার দৈর্ঘ্য যেরকম বৃদ্ধি পাবে একই সঙ্গে কিন্তু তার সাইড থেকে কিন্তু তার প্রস্থ কমতে থাকবে। অর্থাৎ বস্তুটা দেখা যাচ্ছে সাপোজ লাস্টে এসে অনেকটা এরকম হয়ে গেল, সাপোজ দৈর্ঘ্য বাড়লে অবশ্যই সাইড থেকে কমবে, নিয়ম। এটা হচ্ছে বস্তুটা এরকম হয়ে গেল, তাহলে এর বিকৃতি কিন্তু দুই ডিরেকশনে হয়, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি আর একটা হচ্ছে কি পার্শ্ব বিকৃতি বা ট্রান্সভার্স স্ট্রেন। তাহলে এই পার্শ্ব বিকৃতিকে যদি আমরা দৈর্ঘ্য বিকৃতি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে পয়সনস রেশিও। ওকে, আচ্ছা এখানে একটা ছোট্ট ফর্মুলা আছে, এটা আমি জাস্ট দেখাই রাখছি। G = E ডিভাইডেড বাই 2 × 1 + নিউ।
অর্থাৎ এখানে জি কে বলা হয় মডুলাস অফ রিজিডিটি। এই শব্দগুলো একটু শিখে রাখেন। মডুলাস অফ রিজিডিটি এই শব্দগুলো হয়তোবা বারবার দেখবেন পরবর্তীতে। মডুলাস অফ রিজিডিটিকে অনেক সময় আমরা বলে থাকি শিয়ার মডুলাস, ঠিক আছে? অর্থাৎ শিয়ার মডুলাস, তারপরে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ই এবং পয়সনের অনুপাত, এই তিনটার মধ্যে সম্পর্ক আমরা এইভাবে লিখতে পারি। এখন ধরেন যে সাপোজ কোনো একটা বস্তুর পয়সনের অনুপাত দেওয়া আছে এবং দেওয়া আছে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ই, তাহলে কি আপনারা জি এর মান বের করতে পারবেন না? জি স্যার, বের করতে পারবো। অবশ্যই বের করতে পারবেন। বা দেখা যাচ্ছে কোনো একটা বস্তু মডুলাস অফ রিজিডিটি জি দেওয়া আছে, আবার পয়সনের অনুপাত দেওয়া আছে, তাহলে কিন্তু আপনারা ই বের করতে পারবেন। যাই হোক, মানে এই সম্পর্কটা একটু আমরা জেনে রাখবো। মানে আমি পরীক্ষায় কিন্তু দিতেই পারি, যে কোনো একটা দিব আর একটা বের করতে হবে, দুইটা দিব আর একটা বের করতে হবে। তাহলে এখন আমরা একটু আগে যে প্রবলেম দেখলাম ঠিক ওরকম আরেকটা প্রবলেম দেখব। জাস্ট পার্থক্য হচ্ছে এর আগেরটা ছিল, এর আগের যে প্রবলেমটা আমরা দেখলাম এটা ছিল হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, অর্থাৎ আমরা খুব সহজে আমরা বের করতে পারছি প্রত্যেকটা জিনিস। আর এখন আমরা যে প্রবলেম দেখবো এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, অর্থাৎ অনির্ণেয়, অর্থাৎ আমরা খুব সহজে বের করতে পারবো না, আমাদের একটা অতিরিক্ত সমীকরণ ব্যবহার করতে হবে। আচ্ছা দেখেন, এখানে জিনিসটা খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ দেন, আমি বুঝাই দিচ্ছি। একটা হরিজন্টাল বার আছে, আমরা দেখতেই পাচ্ছি এই যে একটা হরিজন্টাল বার এখানে আছে, একইভাবে পিন সাপোর্ট দেওয়া, আগেও পিন সাপোর্ট দেওয়া ছিল। হিঞ্জড এট এ, মানে হ্যাঁ এ বিন্দুতে হচ্ছে পিন সাপোর্ট বা হিঞ্জ দেওয়া আছে, যে এটা হচ্ছে এ বিন্দু, আমার লিখতে একটু মিস হয়ে গেছে, যে এইটা হচ্ছে এ বিন্দু। এন্ড অ্যাজিউমড রিজিড, অর্থাৎ আমরা ধরে নিব যে এই বার হচ্ছে রিজিড, অর্থাৎ এইখানে লোড অ্যাপ্লাই করার ফলে কখনোই এই বারের কোনো ডিফরমেশন হবে না। ডিফরমেশন বা বিকৃতি কার হবে? শুধুমাত্র এইগুলার হবে, এইগুলার হবে, এই বারের কোনো ডিফরমেশন হবে না। সেই কারণে আমরা এই বারটাকে ধরে নিচ্ছি রিজিড বা দৃঢ়। সাপোর্টেড বাই এ ব্রোঞ্জ রড 2 মিটার লং, এই যে ব্রোঞ্জের একটা রড দ্বারা সাপোর্ট দেওয়া আছে এবং এই ব্রোঞ্জের রডের দৈর্ঘ্য হচ্ছে কত? 2 মিটার, এটা অঙ্কে বলা আছে। এন্ড স্টিল রড 1 মিটার লং, এই যে স্টিল রড এর লেন্থ কত? 1 মিটার। ইউজিং ফলোইং ডেটা, মানে নিচের ডাটাগুলো ব্যবহার করে বের করতে হবে ডিটারমিন দ্য স্ট্রেস ইন ইচ রড, প্রত্যেকটা রডের স্ট্রেস বের করতে হবে। স্টিলের স্ট্রেস কত সেটা বের করতে হবে, আবার ব্রোঞ্জের স্ট্রেস কত সেটা বের করতে হবে। এবং ডাটাগুলো হচ্ছে এইটা। স্টিলের এরিয়া দেওয়া আছে এত এত মিলিমিটার স্কয়ার, মডুলাস অফ ইলাস্টিসিটি ই দেওয়া আছে 200 জিপিএ মানে গিগা প্যাসকেল, আর ব্রোঞ্জের ক্ষেত্রে 83 জিপিএ, আর প্রপোর্শনাল লিমিট দেওয়া আছে হচ্ছে 240 মেগাপ্যাসকেল আর 140 মেগাপ্যাসকেল। তো এই ডাটাগুলো আগের অঙ্কে এই স্টিলের পাশেই লেখা ছিল, আর এখানে জাস্ট টেবিল করে দেওয়া আছে, একই তো কথা নাকি? আচ্ছা, তাহলে এখন একটা হরিজন্টাল বার আছে, আমরা এদিক থেকে 50 কিলোনিউটন লোড অ্যাপ্লাই করছি, এবং এর ফলে কি হবে? খুব স্বাভাবিকভাবেই স্টিলের বার রডও প্রসারিত হবে এবং ব্রোঞ্জের রডও প্রসারিত হবে, এবং বারটা আগের মতোই এই পিন সাপোর্টকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকবে বা হালকা একটু নিচের দিকে মুভমেন্ট হবে। এবং আমাদেরকে বের করতে হবে স্টিলের স্ট্রেস আর ব্রোঞ্জের স্ট্রেস। সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছেন? স্যার বের করতে হবে স্টিল আর ব্রোঞ্জের স্ট্রেন্থ। স্ট্রেংথ, স্ট্রেংথ না স্ট্রেস, দুটার মধ্যে পার্থক্য আছে। স্ট্রেস স্যার, স্ট্রেস স্ট্রেস বের করতে হবে, স্ট্রেসের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ বের করতে হবে না, এখানে বের করতে হবে স্ট্রেস। তো স্ট্রেস বের করতে হলে আমরা সবাই জানি যে স্ট্রেস সিগমা সমান পি বাই এ, অর্থাৎ লোড ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া তো দেওয়াই আছে নাকি, এরিয়া অঙ্কে দেওয়াই আছে, তাহলে বের করতে হবে কি? শুধুমাত্র লোড, অর্থাৎ স্টিলের বারের মধ্যে কতটুকু লোড তৈরি হবে আর ব্রোঞ্জের বারের মধ্যে কতটুকু লোড তৈরি হবে সেটাই বের করতে হবে। অর্থাৎ এর আগের অঙ্কে আমরা যেটা বের করছিলাম হচ্ছে পিএসটি, এই যে স্টিল বারের যে লোড বা ফোর্স, এইটাই বের করতে হবে আর কি এই অঙ্কে। তাহলে আমরা বরাবরের মতো একটা ফ্রি বডি ডায়াগ্রাম আগে ড্র করব, ফ্রি বডি ডায়াগ্রাম। এবং ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার পর আমরা ধরে নিব যে এই বার ইকুইলিব্রিয়ামে আছে।
তাহলে আমরা দেখেন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম ঠিক আগের মতো, কোনো পার্থক্য নাই। পিন সাপোর্টের রিয়াকশন দুইটা হয়, আমরা দুইটা দেখাই দিলাম, এবং স্টিল বার একে উপরের দিকে সাপোর্ট দেওয়া আছে এবং ব্রোঞ্জের বার তাকে উপরের দিকে সাপোর্ট দিয়ে আছে। তাই আমরা এই দুইটা ফোর্স আমরা অবশ্যই উপরের দিকে দেখাবো, কারণ তারা বারটাকে উপরের দিকে টেনে ধরে আছে। আর 50 কিলো নিউটন লোড ডান দিক থেকে নিচের দিকে অ্যাপ্লাই করা আছে, এবং আমরা ডিসটেন্স গুলো দেখাই দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বারের ফ্রি বডি ডায়াগ্রাম, এবং আমরা একইভাবে ধরে নিচ্ছি যে এই বার ইকুইলিব্রিয়ামে আছে। আর ইকুইলিব্রিয়ামে থাকা মানে আমরা জানি যে কোনো বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন 0, ঠিক আগের মতো। আমরা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন আমরা 0 লিখতেছি। তাহলে দেখেন এ বিন্দুর সাপেক্ষে আমরা এখন মোমেন্ট নিব, পিএসটি এবং পিপিআর, অর্থাৎ স্টিলের ফোর্স এবং ব্রোঞ্জের ফোর্স বা লোড, এই দুইটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে চাইবে, তাই দুইটার আগেই মাইনাস। আর 50 কিলো নিউটনের আগে কি হবে? পজিটিভ হবে, কারণ এটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে এটা রোটেট করতে চাইবে বা ঘোরাতে চাইবে। তাহলে আমরা জাস্ট ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু ডিসটেন্স এই জিনিসগুলো লিখছি, আর কিছু না। জাস্ট এখানে একটা ছোট্ট ব্যাপার, 50 কিলো নিউটনকে আমরা 50 ইনটু 1000 বা 10 কিউব আমরা নিউটনে লিখছি। এটা যদি আপনারা চান যে 50 লিখতে তাও হবে, সমস্যা নাই। জাস্ট আমি এখানে কিলো নিউটনকে একবারে নিউটন হিসেবে লিখছি 1000 দিয়ে গুণ দিয়ে। আচ্ছা, এই ডিসটেন্স গুলো কি বলার দরকার আছে? যেমন পি ব্রোঞ্জ, এ বিন্দু থেকে এই পি ব্রোঞ্জের ডিসটেন্স হচ্ছে 1 আর 0.6, তার মানে হচ্ছে 1.6। আর এ বিন্দু থেকে এইটার ডিসটেন্স হচ্ছে টোটাল ডিসটেন্স, সবগুলো যোগ করলে আমরা পাবো 2.4। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম আগের মতোই। এরপরে আমরা দেখেন সেম আগের মতো একটা মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম। মুভমেন্ট ডায়াগ্রাম অর্থাৎ বারটা কিভাবে মুভ করবে তার একটা ডায়াগ্রাম আমরা ড্র করলাম, এবং এখানে খুব সিম্পল ভাবে যদি বার এভাবে মুভ করে তাহলে স্টিল এবং ব্রোঞ্জের কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই স্টিল এবং এই ব্রোঞ্জের কি হবে? দৈর্ঘ্য একটু করে বৃদ্ধি পাবে, এবং সেই দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা এখানে ডেল্টা দ্বারা প্রকাশ করছি, ঠিক আগের মতো, আগের অঙ্কের মতো। এবং ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল, আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এখন লিখতে পারি, দেখেন একটু খেয়াল করেন স্টুডেন্টস, যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ ছোটটা, আর এইটা হচ্ছে আরেকটা ত্রিভুজ, এই যে এই বড়টা, ঠিক আছে? তাহলে ডেল্টা এসটি হচ্ছে এইটা ডিভাইডেড বাই 0.6, মানে ছোট ত্রিভুজের এই বাহু ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের এই হরিজন্টাল বাহু সমান সমান বড় ত্রিভুজের এই বাহু ডিভাইডেড বাই বড় ত্রিভুজের এই হরিজন্টাল বাহু। ঠিক আগের মতো আমরা সদৃশ ত্রিভুজের ফর্মুলা থেকে আমরা একটা সমীকরণ লিখছি। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে দেখেন ডেল্টা সমান আমরা আবারও আগের মতো বসাই দিলাম পিএল বাই এই। এখানে ডেল্টা সমান আমরা বসাই দিলাম পিএল বাই এই। এখন আমরা জাস্ট এই মানগুলো আমরা বসাই দিব, আর কোনো কাজ নাই, সবগুলো মান অঙ্কে দেওয়া আছে, আমরা এই মানগুলোকে এখানে ইনপুট দিয়ে দিব। দেখেন এখানে পিএল বাই এই সবগুলো স্টিলের জন্য, তাই আমরা কমন ভাবে লিখছি স্টিল। তাহলে পিএসটি আমরা লিখলাম এখানে, এই যে পিএসটি লিখলাম। এরপরে এল মানে হচ্ছে স্টিল বারের লেন্থ। দেখেন স্টিল বারের লেন্থ হচ্ছে 1 মিটার, এটা অঙ্কে বলা আছে, যদিও এখানে দেখানো নাই কিন্তু অঙ্কের মধ্যে বলা আছে। এই যে স্টিল রড 1 মিটার লং, 1 মিটার দৈর্ঘ্য। তাহলে স্টিল বারের লেন্থ কত? 1 মিটার। আমরা সেই 1 কে বসাইলাম। স্টিলের এরিয়া এ দেওয়া আছে কত? দেখেন 600 মিলিমিটার স্কয়ার, আমরা সেই 600 এখানে বসাই দিলাম। এই যে 600, আর এই যে এই 0.6, 600। আর মডুলাস অফ ইলাস্টিসিটি কি? এইটা কত হবে? 200 হবে। এটাও কিন্তু অঙ্কে দেওয়া আছে, এই যে 200, এই 200 আমরা এখানে বসাই দিলাম। একইভাবে আমরা ব্রোঞ্জের সবগুলো মান এখানে বসাই দিলাম, সবগুলো অঙ্কে দেওয়া আছে। যেমন ব্রোঞ্জ বারের লেন্থ হচ্ছে 2 মিটার, আমরা এখানে 2 বসাইলাম। এই যে 1.6,
এরিয়া হচ্ছে 300 মিলিমিটার স্কয়ার, আর মডুলাস অফ ইলাস্টিসিটি ই হচ্ছে 83 গিগাপ্যাসকেল জিপিএ। সবগুলো মান আমরা এখানে বসাই দিছি এবং বসাই দেওয়ার পর আমরা জাস্ট পিএসটি সমান এত পিবিআর, অর্থাৎ একটু খেয়াল করেন, জাস্ট এই মানগুলোকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই দিকে পাঠিয়ে দিছি, ঠিক আছে? অর্থাৎ এইদিকে আসলে কি হবে, এই যে এইগুলা সব গুণ হবে আর এই 1 হচ্ছে কি হবে, ভাগ হবে, তাই না? শুধুমাত্র পক্ষান্তর, এইগুলা এদিকে যে গুণ হবে আর এইগুলা কি হবে, ভাগ হবে। তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কি পাইলাম, পিএসটি সমান 3.6 ইন্টু পিবিআর, এবং এইটাকে আমরা দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন আমরা কি করলাম, আমরা প্রথমে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, আমরা মোমেন্টের সামেশন 0 লিখে আমরা একটা ইকুয়েশন পাইলাম, ইকুয়েশন নাম্বার 1। এরপরে আমরা মুভমেন্ট ডায়াগ্রাম, আগের মতো মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করার পর আমরা একটা ইকুয়েশন পাইলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এবং এখানে আমরা শুধুমাত্র একটা সিম্পল ফর্মুলা ব্যবহার করছি, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ইলংগেশন ডেল্টা সমান PL/A, আর কোনো ফর্মুলা কিন্তু এখানে ব্যবহার করা হয় নাই। তাহলে এখন দেখেন এই 2 নাম্বার ইকুয়েশন থেকে এই পিএসটি এর ভ্যালু, এই যে এইটা যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসাই দেই, এই যে এই পিএসটি এর জায়গায় যদি আমরা বসাই দেই, তাহলে আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পেয়ে যাব হচ্ছে পিবিআর। এই বুঝতে পারছেন সবাই? জিনিসগুলো খুবই সহজ, কিন্তু বুঝতে না পারলে কথা বলেন। যদি আমরা 2 নাম্বার সমীকরণ থেকে পিএসটি এর মানটা শুধু 1 নাম্বার সমীকরণে বসাই দেই, তাহলে আমরা পেয়ে যাব পিবিআর এর মান, এবং সেই পিবিআর এর মান আমরা আবার 2 নাম্বার সমীকরণে বসালে আমরা পেয়ে যাব পিএসটি। বা অন্যভাবে বলতে গেলে 1 এবং 2 নাম্বার সমীকরণকে সলভ করে আমরা পাবো পিবিআর এত এবং পিএসটি এত। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? আপনারা না বললে কিন্তু আমি আসলে বুঝতে পারবো না যে আপনাদের কার ঘাটতি কোথায়, বা আমাকে কোন কথা আসলে রিপিট করতে হবে, এটা আমি কিন্তু একটু বুঝতে পারবো না। কারো সমস্যা থাকে একটু কাইন্ডলি বলেন। এই যে আমরা স্টিলের ফোর্স পিএসটি এবং ব্রোঞ্জের ফোর্স পিবিআর বের করলাম, এখানে কারোর কোনো সমস্যা আছে আর? স্যার বুঝতে পারছি স্যার। তাহলে আমাদেরকে অঙ্কে বের করতে বলা হয়েছিল স্ট্রেস, এবং আমরা ফোর্স পেয়ে গেছি, এবং যেহেতু ফোর্স পেয়ে গেছি তাকে এই ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব স্ট্রেস। এই যে ব্রোঞ্জের স্ট্রেস সমান ব্রোঞ্জের ফোর্স ডিভাইডেড বাই ব্রোঞ্জের এরিয়া। এই যে ব্রোঞ্জের ফোর্স আমরা বসাই দিলাম এবং ব্রোঞ্জের এরিয়া বসাই দিলাম, জাস্ট ফোর্সকে এরিয়া দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে গেলাম স্ট্রেস। এবং সেম ভাবে একই ভাবে স্টিলের ফোর্সকে আমরা স্টিলের এরিয়া দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে গেলাম স্টিলের স্ট্রেস। এবং এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এই দুইটা বের করতে বলা হয়েছিল। আচ্ছা, এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে যে আমরা এই দুইটা সমীকরণ সলভ করলে আমরা পাবো কিন্তু নিউটনে। হ্যাঁ, আমরা ফোর্স গুলার ভ্যালু পাবো হচ্ছে নিউটন এককে। হ্যাঁ, এবং সেই নিউটনকে আমরা চাইলে নিউটনে রাখতে পারি, এখানে কিলো নিউটনে নেওয়ার কোনো দরকার নাই, কিলো নিউটনে না নিলেও হবে। কারণ হচ্ছে আমরা নিউটনকে যখন মিলিমিটার স্কোয়ার দ্বারা ভাগ করব, আমি আবার বলি ডিয়ার স্টুডেন্টস, দেখেন এখানে অঙ্কে দেওয়া আছে এরিয়াগুলো হচ্ছে মিলিমিটার স্কোয়ারে দেওয়া আছে বা বর্গ মিলিমিটারে দেওয়া আছে। এখন নিউটনকে যখন আমরা মিলিমিটার স্কোয়ার দ্বারা ভাগ করব, তখন আমরা পেয়ে যাব হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এবং একেই বলা হয় মেগাপ্যাসকেল। মেগাপ্যাসকেল মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাই এটাকে আলাদা করে আবার কিলো নিউটনে নিয়ে আবার সেই কিলো নিউটনকে নিউটনে আনার দরকার নেই। আমরা সমীকরণ সমাধান করে যেটা পাবো ওইটা নিউটনে আছে, ফলে ওই মানটাকে আমরা এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব মেগাপ্যাসকেল স্ট্রেস। তাহলে আমি পুরো জিনিসটা আবার একবার রিভিউ করি। এখানে একটা হরিজন্টাল বার আছে এবং এই বার এখানে পিন দ্বারা সাপোর্ট দেওয়া আছে বা হিঞ্জ দ্বারা সাপোর্ট দেওয়া আছে, এবং দুইটা
স্টিল এবং ব্রোঞ্জের রড দ্বারা এখানে আমরা সাপোর্ট দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি। এবং আমরা শুধুমাত্র কি করছি, আমরা বাইরের থেকে 50 কিলোনিউটন লোড দ্বারা বাইরের দিকে মানে নিচের দিকে টান দিচ্ছি। এবং এই টান দেওয়ার ফলে কি হবে, অবশ্যই এই স্টিল বারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং ব্রোঞ্জ বারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এবং বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, এই বারটা আস্তে আস্তে কি হবে, এই বার আস্তে আস্তে এরকম হয়ে যাবে, এই যে এরকম আকার ধারণ করবে। তো ঠিক আছে, আমরা প্রথমে এই বারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম এবং ইকুইলিব্রিয়ামের শর্ত সামেশন অফ মোমেন্ট সমান 0, এখান থেকে আমরা একটা সমীকরণ পাইলাম। এরপরে আমরা আগের মতো সেই মুভমেন্ট ডায়াগ্রাম বা ডিফরমেশন ডায়াগ্রাম ড্র করলাম এবং সেখান থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে আরেকটা ইকুয়েশন আমরা পাইলাম। এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2, এই দুটো ইকুয়েশনকে আমরা খুব সহজে খাতা কলমে জাস্ট 2 লাইনে আমরা সমাধান করতে পারি। জাস্ট 2 নাম্বার সমীকরণ থেকে এই পিএসটি এর মানটা আমরা এইখানে বসাই দিব। এখানে বসাই দিলে আমরা এই সমীকরণ থেকে পেয়ে যাব পিবিআর এর মান, এবং সেই পিবিআর এর মান বা ভ্যালু আমরা এই সমীকরণে আবার বসাই দিলে আমরা পেয়ে যাব পিএসটি। তাহলে এই পিএসটি এবং পিবিআর এইটাকে আমরা স্টিলের এরিয়া এবং ব্রোঞ্জের এরিয়া দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে ব্রোঞ্জের স্ট্রেস এবং স্টিলের স্ট্রেস। এবং আমাদেরকে অঙ্কে এই স্ট্রেসই বের করতে বলা হয়েছিল। এবং এটাকে আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট কেন বলছি, এই যে প্রথমে বলা আছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার, কারণ দেখেন এইখানে আমরা সাম্যাবস্থার শর্ত থেকে একটা সমীকরণ পাইছি এবং এই দেখেন একটা সমীকরণে কিন্তু দুইটা আননোন। ইকুয়েশন নাম্বার 1 এ কয়টা আননোন? দুইটা আননোন। দুইটা আননোন তো আর এক সমীকরণ থেকে বের করা সম্ভব না, তাই না? সেই কারণে আমরা অতিরিক্ত একটা ইকুয়েশন আমরা এখানে তৈরি করছি, সেইটা হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা অতিরিক্ত সমীকরণ এবং এই সমীকরণের মাধ্যমে আমরা আরেকটা সমীকরণ পেয়েছি, তখনই আমরা একমাত্র এটাকে সমাধান করতে পেরেছি। যেহেতু একটা অতিরিক্ত সমীকরণ আমরা এখানে ব্যবহার করেছি, তাই এখানে এই মেম্বারকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। ডিটারমিনেট কখন হইতো? যদি এখানে বার মাত্র একটা থাকতো। ধরেন যে এখানে যেরকম দুইটা বার আছে, যদি এখানে দুইটা বার না থেকে মাত্র একটা বার থাকতো, তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, অর্থাৎ আমরা সঙ্গে সঙ্গে আমরা এখান থেকেই মানটা বের করে ফেলতে পারতাম, এই যে এখান থেকে। তো ঠিক আছে, লেকচার 2 মোটামুটি এইগুলাই। আপনারা এইগুলা লেকচারের পর একবার জাস্ট একটু চোখ বুলালে, একবার একটু ভালো মতো দেখলে আপনারা এগুলো একদম 100% আরো ভালো মতো বুঝতে পারবেন। আমি এখানে যে যে কথা বলার দরকার আমি সব কথাই বলছি, আমি এখানে কোনো কথা আমি উঁচু রাখি নাই। সো এই লেকচারটা আরেকবার দেখবেন, আরেকবার দেখলে ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আর কি আজকের ক্লাসে যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে তিনি দেখবেন এবং দেখে এই সমস্যাগুলো নোট করে রেখে আমাকে পরবর্তী ক্লাসের কুইজের পরে আমাকে বলবেন, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। স্যার থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা কি কি শিখলাম দেখেন, আজকে আমরা শিখলাম হচ্ছে বিকৃতি কাকে বলে, হোয়াট ইজ স্ট্রেন। এরপরে আমরা শিখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। আমরা শিখলাম হচ্ছে মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এবং এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা শিখলাম। প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, ইল্ড পয়েন্ট, আলটিমেট স্ট্রেংথ, রাপচার স্ট্রেংথ। এই প্রত্যেকটা জিনিস সবাই অবশ্যই ভালো মতো আয়ত্ত করবেন। এই সবগুলো আমরা জানলাম। এরপরে আমরা শিখলাম যে হুকস ল, হুকের সূত্র, এবং হুকের সূত্র থেকে আমরা পাইলাম হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ংস মডুলাস, একই কথা। এরপরে আমরা বের করলাম যে কিভাবে একটা বস্তুর আমরা অ্যাক্সিয়াল ইলংগেশন বের করতে পারি, PL/AE, এবং এই অ্যাক্সিয়াল ইলংগেশনের ফর্মুলা ব্যবহার করে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা বারের আমরা হচ্ছে স্ট্রেস বা ফোর্স আমরা বের করতে পারি। অর্থাৎ আমরা এখানে বের করলাম যে যদি স্টিলের স্ট্রেস 30 KSI এর মধ্যে থাকে এবং এই মুক্ত প্রান্ত অর্থাৎ সি প্রান্তের ভার্টিক্যাল মুভমেন্ট যদি মাত্র 0.1 ইঞ্চি এর মধ্যে থাকে, তাহলে আমরা সর্বোচ্চ কত পরিমাণ পি অ্যাপ্লাই করতে পারবো। এবং এটা কিন্তু একটা রিয়েল লাইফ প্রবলেম। আমরা রিয়েল লাইফে এরকম যে কোনো প্রবলেম আমরা দেখতে পারি,
যে একটা বার দ্বারা সাপোর্ট দেওয়া আছে এবং সর্বোচ্চ কত লোড অ্যাপ্লাই করা যাবে, এবং এটা খুবই একটা বাস্তবসম্মত একটা প্রবলেম। তাহলে আমরা এখানে শিখলাম যে কিভাবে এই প্রবলেমগুলো সমাধান করতে হয়। দুইটা শর্ত থেকে দুইটা পি আমরা বের করলাম এবং দুইটা পি এর মধ্যে যেটা ছোট আমরা সেটাই হচ্ছে অ্যান্সার হিসেবে লিখলাম। এবং এরপর আমরা শিখলাম যে পয়সনের অনুপাত কি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এরপর আমরা একটা ছোট্ট সমীকরণ শিখলাম যে শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি এবং পয়সনের অনুপাতের মধ্যে সম্পর্ক। এবং এরপরে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট একটা মেম্বারের ক্ষেত্রে আমরা এই স্টিল, ব্রোঞ্জ, এই বারগুলার বিভিন্ন বারের আমরা স্ট্রেস কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখলাম। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, ইকুইলিব্রিয়ামের শর্ত লিখব, এরপরে হচ্ছে মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করব বা ডিফরমেশন ডায়াগ্রাম ড্র করে সেখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে আর একটা ইকুয়েশন বের করব। দুটো সমীকরণকে সলভ করলে আমরা পেয়ে যাব। এই ছিল হচ্ছে লেকচার 2। কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই সামনের ক্লাসে জানাবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে জি স্যার। আজকে এ পর্যন্তই। জি স্যার, লেকচারটা ধন্যবাদ ফেলে স্যার। রাখবেন না, হ্যাঁ? সবাই এগুলো দেখবেন লেকচারগুলো। জি স্যার। ওকে। ওকে স্যার।